আগের দিন আমরা ইসিএল বা এমিটার কাপল লজিক এটা দেখছিলাম। তো ওখানে একটা জিনিস, এই যে আমাদের যখন আমরা অর গেট এবং নর গেট এটাকে যখন ইমপ্লিমেন্ট করছিলাম ইউজিং ইসিএল, তো সেখানে প্রথম স্টেজে আমরা কি করেছিলাম, প্রথম স্টেজে আমরা এটা করেছিলাম -1.8 -1.8 দুটোকেই আমরা এ আর বি তে দিয়েছিলাম, তাই তো? এবং তখন আমরা দেখতে পেয়েছি যে আমাদের এখানে যেটা y1 টার্মিনাল সেখানে হচ্ছে -0.8 ভোল্টেজ যেটা লজিক 1, আর y2 যেটা আছে সেখানে -1.8 ভোল্টেজ যেটা লজিক 0, এরকম ভোল্টেজ আমরা পাচ্ছি। এরপরে যখন আমরা এ টার্মিনালের ভোল্টেজটাকে কি করলাম, -1.8 যেটা আগে যা ছিল তাই রাখলাম, -1.8 আগে যা ছিল এখনো তাই রাখলাম। বি এর ভোল্টেজটাকে আমরা একটু বাড়িয়ে দিলাম, মানে -1.8 থেকে ওটাকে বাড়িয়ে -0.8 ভোল্ট করে দেওয়া হলো, যার ফলে ওটা কি হলো, এটা হচ্ছে লজিক 1 হয়ে গেল। এবার লজিক 1 যখন হলো তখন এর বেস বায়াসিংটা বেড়ে গেল, তার জন্য বেস কারেন্ট এর বেড়ে গেল, IB1 এটা বেড়ে গেল, এর জন্য এমিটার কারেন্ট বেড়ে গেল এবং এর কালেক্টর কারেন্টও বেড়ে গেল। ঠিক আছে, এখন এই যে আমার এই যেটা আর ই যেটা রেজিস্ট্যান্স, এর মধ্যে দিয়ে যে কারেন্টটা আসবে এটা কনস্ট্যান্ট থাকবে, কারণ এটা অলমোস্ট একটা কারেন্ট সোর্সের মতো বিহেভ করবে। এখানে যে আর ই যে রেজিস্ট্যান্সের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে এটা কনস্ট্যান্ট থাকবে, এটা অলমোস্ট বিহেভ করবে একটা কারেন্ট সোর্সের মতো। তাহলে আই কারেন্ট যদি কনস্ট্যান্ট থাকে, আই কারেন্ট মানে হচ্ছে I1 ড্যাশ প্লাস এখান দিয়ে আসছে I1 আর এখান দিয়ে আসছে I2। ঠিক আছে, এখন যেটা হচ্ছে যে I1 ড্যাশ যেটা আগে যা ছিল তার থেকে বেড়ে গেছে, I1 ড্যাশের ভ্যালু আগের তুলনায় বেড়ে গেছে। এখন আইইটাকে যদি কনস্ট্যান্ট থাকতে হয় তার জন্য দুটো রাস্তা আছে, মানে কারেন্ট বাড়তে হবে, মানে কারোর কারেন্ট তো কমতে হবে। যদি আইটাকে কনস্ট্যান্ট রাখতে হয় তাহলে কারোর কারেন্ট তো কমতে হবে। এবার IE1 আর IE2 এই দুটো আছে তো কারেন্ট কমার মতো। এখন যেটা হচ্ছে IE1টা আর কমবে না, এর কারণ হচ্ছে IE1 এর এখানে যে আমরা বেসে ভোল্টেজটা দিয়ে রেখেছি এটা হচ্ছে -1.8 ভোল্ট, এবং -1.8 মানে আমাদের কাছে এটা কি, এটা হচ্ছে লজিক কত লেভেল বলো, -1.8 মানে লজিক 0। ঠিক জিরো। আছে, লজিক 0তে যখন আমরা রেখেছি, বেসে যখন আমরা মিনিমাম ভোল্টেজ দিয়েই রেখেছি, তাহলে তো এখান দিয়ে মিনিমাম কারেন্টই ফ্লো হচ্ছে। IE1 যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা হচ্ছে মিনিমাম কারেন্ট, কারণ এটা হচ্ছে লজিক 0 লেভেলে রেখেছি, আগেও রেখেছিলাম এখনো লজিক 0 লেভেলেই আছে। তাহলে যেহেতু লজিক 0 লেভেলে আছে বেসের বায়াসিংটা, তখন এর মধ্যে যে এমিটার কারেন্টটা যাচ্ছে ওটা অলরেডি মিনিমাম লেভেলেই আছে, এর থেকে আর কম করা যাবে না। তো সেই কারণে IE1টা আর কমবে না, যেটা কমবে সেটা হচ্ছে IE2টাই কমবে। ঠিক আছে, এটাতে আর কমার জায়গা নেই, তার জন্য আর কমবে না, কারণ IE1টা মিনিমাম ভ্যালু অলরেডি, কারণ আমরা বেসে অলরেডি মিনিমাম ভোল্টেজটাই অ্যাপ্লাই করে রেখেছি, যেটা আমাদের লজিক 0 ভোল্টেজ। কিন্তু এখানে তো আর লজিক 0 অ্যাপ্লাই করে রাখিনি, এখানে -1.3 রেখেছি যেটা রেফারেন্স ভোল্টেজ। তো এটা তো লজিক 0 নয়, এর থেকে মানে এর জন্য এখানে বেস কারেন্টটা কমতে পারে আরো। ঠিক আছে, কিন্তু এখানে আর কমা সম্ভব নয়, কারণ অলরেডি মিনিমাম ভ্যালুতেই আছে। তো সেই কারণে IE2টাই কমবে, IE2টা কমলে IC2টাও কমবে, IC2টা কমলে এখানে ভোল্টেজ ড্রপের পরিমাণটা কমবে। অন্যদিকে IC যেহেতু বেড়ে গেছে তার জন্য এই রেজিস্টারের মধ্যে ভোল্টেজ ড্রপটা বেড়ে যাবে, তার জন্য এটা আরো বেশি নেগেটিভ হয়ে যাবে। Y1 যেটা সেটা আরো বেশি নেগেটিভ, মানে হচ্ছে কত, -1.3 ভোল্ট থাকবে, সরি -1.8 ভোল্ট থাকবে। আর যেটা এইখানে ভোল্টেজ ড্রপ যেহেতু কমে গেছে তার জন্য এটা এটা হচ্ছে -0.8 ভোল্ট হয়ে যাবে, এই ঘটনাটা ঘটবে। এই একইভাবে পরের এক্সপ্লেনেশন গুলো তাই। ঠিক আছে, পরের যে সিচুয়েশন যেটাতে আমরা বি তে -1.8 ভোল্ট রাখছি আর এ তে -0.8 ভোল্ট করে দিচ্ছি, তখনও সেম সিচুয়েশন। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে এটা, এইভাবে এটাকে এক্সপ্লেন করতে হবে। এখানেও দেখো, এখানেও হচ্ছে যে আমাদের কোনটাকে আমরা বাড়িয়েছি, এর বায়াসিংটাকে, মানে এ পয়েন্টে ভোল্টেজটাকে একটু বাড়িয়েছি, -0.8 করেছি, লজিক 1-এ নিয়ে এসেছি, তার মানে এর বেস বায়াসিংটা বেড়েছে, তার জন্য এর বেস কারেন্টটা বাড়বে, এমিটার কারেন্ট বাড়বে, এর কালেক্টর কারেন্টও বাড়বে। কিন্তু এইখানে টোটাল এমিটার কারেন্ট যেটা IE এটা কনস্ট্যান্ট, তো এটা তিনটে কারেন্টের সমষ্টি। এটা হচ্ছে একটা এই কারেন্ট যেটা IE1, এখান দিয়ে যেটা আসছে সেটা IE1 ড্যাশ, আর এখান দিয়ে যেটা আসছে সেটা IE2। এখন IE1 ড্যাশ যেটা আছে এইটা, এই কারেন্টটা আর কমা লজিক সম্ভব 0, নয়, কারণ কারণ এটা লজিক লজিক 0 জিরোতে অলরেডি হয়ে আছে, আছে। লজিক 0 যেহেতু অলরেডি হয়ে আছে আর কমা সম্ভব নয়। যেটা কমতে পারে সেটা হচ্ছে IE2টাই কমবে, মানে এইখান দিয়ে যে কারেন্ট IE2 সেটাই কমা সম্ভব। তো IE2টাই যদি কমে তাহলে
সেই মতো IC2টাও কমে যাবে। IC2টা কমে গেলে এখানে ভোল্টেজ ড্রপ কমে যাবে। তাহলে এখানে আমরা কম ভোল্টেজ ড্রপ দেখতে পাবো, মানে -0.8 ভোল্ট। কিন্তু এখানে যেহেতু কালেক্টর কারেন্টটা বেড়ে গেছে, আইসিটা বেড়ে গেছে, তার জন্য এই রেজিস্টারের মধ্যে বেশি ভোল্টেজ ড্রপ হবে এবং এখানে আমরা বেশি নেগেটিভ ভোল্টেজ পাবো, দ্যাট মিনস -1.8 ভোল্ট পাবো। এইভাবেই লজিকটাকে আমরা এক্সপ্লেন করতে পারি। বাকি তো ঠিকই ছিল। এটা আমরা কিভাবে এটাকে অর গেট হিসাবে এবং নর গেট হিসাবে কিভাবে করছি সেটা অলরেডি আগের ক্লাসে এক্সপ্লেন করা ছিল। ঠিক আছে, তো আজকে আমরা যেটা নতুন একটা টপিক ডিসকাস করব, এই টপিকটা হচ্ছে মেমোরি। ঠিক আছে, এই টপিকের নাম হচ্ছে কি মেমোরি। মেমোরি ব্যাপারটা কি না, মেমোরি হচ্ছে এমন একটা জিনিস যেটা কম্পিউটারের মধ্যে বাইনারি ইনফরমেশনকে স্টোর করে রাখে। আমরা জানি কম্পিউটারের মধ্যে মেমোরি থাকে। মেমোরি কি করে? ইনফরমেশনকে স্টোর করে রাখে, বাইনারি ইনফরমেশন। মেমোরি অলওয়েজ স্টোর করে রাখে কাকে? 0 অথবা 1। মেমোরি একেই স্টোর করে রাখতে পারে, 0 বা 1 একেই কিন্তু স্টোর করে রাখতে পারে। এখন আমরা জানি যে কম্পিউটারের মধ্যে উইদিন আ সেকেন্ডের মধ্যে হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ মেমোরি বাইটস এটাকে অ্যাক্সেস করা যেতে পারে এবং কম্পিউটার সেটাকে প্রসেসিংও করতে পারে। শত শত হাজার কোটি মেমোরি বাইটসকে কম্পিউটার এক মুহূর্তের মধ্যে প্রসেসিং করে ফেলতে পারে। সুতরাং এই যে মেমোরি, তাদের স্পিডটা খুব ভাইটাল ব্যাপার। স্পিড বেশি এটা হওয়াটা মোবাইলের ক্ষেত্রে তো প্রযোজ্য হবে স্যার। হ্যাঁ, মোবাইলের ক্ষেত্রেও হবে, মোবাইলের এটা তো মধ্যেও সব হবে, জায়গায় সব মেমোরি এখন জায়গাতে সব মেমোরি। জায়গায় আছে, মেমোরি হচ্ছে ক্যালকুলেটরেও সব, মেমোরি আছে। ক্যালকুলেটরেও আছে, যে কোনো মাইক্রো প্রসেসরের মধ্যে মেমোরি আছে। স্মলেস্ট যেটা কম্পোনেন্ট সেটা হচ্ছে মাইক্রো প্রসেসর। তো মাইক্রো প্রসেসরের মধ্যেও ছোট একটা মেমোরি থাকে। সুতরাং তার থেকে বড় যত ডিভাইস হবে, মাইক্রো কন্ট্রোলার হলে মেমোরিটা একটু বাড়বে। মোবাইলের মধ্যে আছে, কম্পিউটারে আছে, ল্যাপটপ, যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে মেমোরি কিন্তু থাকছে। সুতরাং মেমোরি এর মধ্যে থাউজেন্ডস অফ এরকম মেমোরি বাইটস থাকছে, যেগুলোকে কম্পিউটার খুব কম সময়ের মধ্যে অ্যাক্সেস করতে পারে। মানে এটা তো এমন নয় যে মেমোরির মধ্যে কোনো কিছুকে স্টোর করবে, তার জন্য প্রচুর সময় লেগে গেলে চলবে না। সময়টা কম লাগতে হবে, কিন্তু অ্যাকিউরেসিটা একদম হাইয়েস্ট হতে হবে। অ্যাকিউরেসি যদি ঠিক না হয়, তাহলে তো মেমোরিতে এক জিনিস আমরা স্টোর করতে চাইবো, স্টোর অন্য জিনিস হয়ে যাবে। তাহলে মেমোরিতে অ্যাকিউরেসিটাও জরুরি, তার সঙ্গে সঙ্গে স্পিডটাও খুব ভাইটাল একটা ব্যাপার। স্পিড মানে অ্যাক্সেস টাইম। স্পিড মানে হচ্ছে প্রসেসিং টাইম। প্রসেসিং এর জন্য একটা টাইম হতে পারে, অথবা মেমোরি থেকে ধরো আমরা কিছু দেখতে চাইছি, মেমোরি থেকে কোনো কিছু রিড করতে চাইছি, তাহলে রিডিং একটা টাইম, অথবা মেমোরিতে আমরা কিছু নতুন লিখতে চাইছি, রাইটিং একটা টাইম। তো এই ব্যাপারগুলো, এই যে কাজগুলো, এগুলো করতে তো সময় লাগে। তো সেই সময়টা যত কম হবে ততই ভালো, ততই ফাস্ট হবে মেমোরিটা। এবার এই যে মেমোরি যে আছে কম্পিউটারের, তারা কি স্টোর করে রাখতে পারে? তারা আইদার 0 স্টোর করতে পারে অথবা 1 স্টোর করে রাখতে পারে। এবার এই যে এক একটা স্টোরেজ এলিমেন্ট, তার স্টোরেজ এলিমেন্টস যেগুলো আছে তাদেরকে বলা হয় সেল। ঠিক আছে, এক একটা যে স্টোরেজ এলিমেন্ট যেখানে আইদার 0 অথবা 1 স্টোর করে রাখতে পারে, তাকে বলা হয় মেমোরি সেল। ঠিক আছে, এবার এই যে মেমোরি, সেটা হচ্ছে এরকম অসংখ্য মেমোরি সেল দ্বারা গঠিত। এবং এই যে সেল, একটা সেলের মধ্যে আমরা যে কোনো একটা বাইনারি ভ্যালুকে রাখতে পারি, আইদার 0 রাখতে পারি বা 1 রাখতে পারি। এবার এই সেলগুলো কিরকম প্যাটার্নে সাজানো আছে তার উপরে নির্ভর করছে আমরা মেমোরিটাকে কি নামে ডাকবো। ঠিক আছে, সেলের প্যাটার্ন অনুযায়ী আমরা মেমোরিগুলোকে নেমিং করে থাকি। তো এগুলোকে বিভিন্ন রকম অ্যারেতে সাজানো যেতে পারে, বিভিন্ন অ্যারেতে সাজানো যেতে পারে। যেমন ধরো আমরা বলতে পারি 8x8 এটা একটা মেমোরি হতে পারে, 8x8 একটা মেমোরি হতে পারে। ঠিক আছে, সেরকম আবার 16x4 একটা মেমোরি হতে পারে। আবার ধরো 32x1 এরকম একটা মেমোরি হতে পারে। এই এই যে নামগুলো বলছি, এগুলোর মানেটা কি? 8x8, 16x4, 32x1, এই যে নামগুলো দিচ্ছি, এর মানেটা কি? এর মানে হচ্ছে, প্রথমে যেটা বলছি এটা হচ্ছে নাম্বার অফ রোজ কে বোঝাচ্ছে। ঠিক আছে, আর এই সেকেন্ডে যেটাকে বলছি সেটা হচ্ছে নাম্বার অফ কলম কে বোঝাচ্ছে। মানে এটা এই নাম্বার অফ ওয়ার্ডস কতগুলো আছে, কতগুলো সংখ্যক ওয়ার্ড আছে, সেটা হচ্ছে এখানে 8টা সংখ্যক ওয়ার্ড আছে এবং এক একটা ওয়ার্ডে কতগুলো করে বিট আছে, মানে 8টা করে বিট আছে। সেরকম এখানে হচ্ছে
16খানা ওয়ার্ড লাইনস আছে এবং প্রত্যেকটি ওয়ার্ডে 4টে করে বিট আছে। আবার এখানে দেখো 32খানা ওয়ার্ড লাইন আছে এবং প্রত্যেকটি ওয়ার্ডে 1টা করে বিট আছে। স্যার যেমন যেমন এই তো এটাই তো বলছি, তাহলে এক্সাম্পল দিই, ধরো একটা 4x4, একটা 4x4 বললাম, হ্যাঁ, মেমোরি। এর মানেটা কি? এতে কটা ওয়ার্ড লাইন থাকবে? তোমরা ম্যাট্রিক্স পড়েছো তো, ম্যাট্রিক্স, ম্যাথসে ম্যাট্রিক্স পড়েছো, সেখানে ওয়ার্ড মানে রো এবং কলম হ্যাঁ থাকে স্যার জানো। পড়েছি। চারটে সেরকম চারটে রো আর চারটে এখানে কলাম, করে চারটে স্যার রো রো আর থাকবে, এখানে কলামটাকে স্যার 4টে কলম 4 থাকবে। ক্রস 4 বা এরকম ভাবে লেখা হয়। 4x4 যদি আমাদের থাকে তার মানে হচ্ছে এইরকম, মানে ধরো এটা একটা মেমোরি সেল হয়ে গেল, ঠিক আছে, এটা একটা সেল হয়ে গেল, এটা একটা সেল হয়ে গেল, এটা একটা সেল হয়ে গেল। এটা হলো একটা ওয়ার্ড লাইনকে আমরা বোঝালাম এবং এক একটা ওয়ার্ড লাইন এখানে 4 বিটের। তো এরকম কটা রো আমাকে দেখাতে হবে? যেহেতু 4x4, তাহলে আমাকে 4টে দেখাতে চারটা। হবে, 4টে দেখাতে হবে। তার মানে 4x4 মেমোরি মানে আমি এইটাকে বলতে পারি এইরকম, ঠিক আছে। এটা হলো সেকেন্ড আমার রো। স্যার এক একটা সেলে কি এট এ টাইম একটা করে বিট স্টোর করা যেতে পারে? হ্যাঁ, এক একটা সেলে এক একটাই ভ্যালু স্টোর থাকবে, আইদার 0 স্টোর থাকতে পারে বা 1 স্টোর থাকতে পারে। স্যার তাহলে আমরা যেগুলো ইউজ করি সেগুলো স্যার তো হচ্ছে জিবি তে হয় স্যার, বা সেখানে অনেক টেরাবাইটে হয় থাকবে, সেগুলো স্যার। এগুলো এগুলো অনেক বেশি সংখ্যক থাকবে। আমি তো একটা এক্সাম্পল হিসাবে বলছি, 4x4 কে আর এত ছোট কোথায় কাজে লাগবে, কিন্তু মানে ছোট কত জিনিস ছোট থেকেই ছোট মানে এগুলো হবে স্যার? মানে অনেক তাহলে ছোট স্যার হবে, একটা বিট স্যার কত ছোট ছোট হবে? অনেক ছোট হবে এগুলো। তুমি মানে এটা একটা স্মলেস্ট একটা জায়গাকে আমি বোঝাচ্ছি। এবার এর মধ্যে কি থাকে সেগুলো তো পরে আসবো, যে এইগুলোর মধ্যে যে কি থাকছে, কিভাবে স্টোরটা হচ্ছে, সেগুলোতে পরে আসছি, ঠিক আছে। তো এখানে আমি যেটা বোঝাচ্ছি সেটা বোঝার চেষ্টা করো। এটা হলো একটা 4x4 একটা মেমোরি। তার মানেটা কি? তার মানে হচ্ছে এখানে আমার কটা রো আছে বলো, রো কোনগুলো? এটা একটা রো, 4টে রো এটা আছে। একটা রো, এটা একটা রো, ঠিক আছে, এটা একটা রো, 4টে রো হয়ে গেল, 4টে রো হয়ে গেল। এবং কলম কটা আছে? কলম আছে আমাদের 4টে কলাম আছে। প্রত্যেকটা, দেখো 4টে কলম, ঠিক আছে। মানে এটা একটা কলম, এটা একটা কলম, এটা একটা কলম, আর এটা একটা কলম, ঠিক আছে। প্রত্যেকটা কলম ডিনোট করছে কি? এক একটা বিট কে ডিনোট করছে, ঠিক আছে। এটা একটা রো কে ডিনোট করছে, হলুদ দিয়ে লাইন যেগুলোকে ড্র করেছি ওগুলো হচ্ছে এক একটা রো। এগুলোকে বলা হয় কি? হলুদ লাইনগুলোকে বলা হয় ওয়ার্ড লাইনস। এই লাইনগুলোকে কি বলা হয়? ওয়ার্ড লাইন, ঠিক আছে, এগুলোকে বলা হয় ওয়ার্ড লাইনস। আর এই যে লাল রঙের যেগুলোকে আমি দেখালাম, এগুলো হচ্ছে কি? এক একটা কলম। কলম দিয়ে আমরা কাকে বোঝাতে চাইছি? আমরা এক একটা বিট কে বোঝাতে চাইছি, এটা হচ্ছে এক একটা বিট কে বোঝাতে চাইছি। তাহলে এইগুলোকে বলা হয় বিট লাইনস, ঠিক আছে, এগুলোকে বলা হয় বিট লাইনস। এবার মেমোরির মধ্যে এরকম প্রত্যেকটা সেলের মধ্যে, এই যে এক একটা সেল ছোট ছোট দেখতে পাওয়া যাচ্ছে, প্রত্যেকটি সেলের মধ্যে কোনো বাইনারি ভ্যালু স্টোর থাকবে, 0 স্টোর থাকতে পারে অথবা 1 স্টোর থাকতে পারে, ঠিক আছে। এবার হচ্ছে যে কতটা মানে কতগুলো ওয়ার্ড এবং কতগুলো ওয়ার্ডের মধ্যে কতগুলো করে বিট থাকবে, সেটা হচ্ছে ডিফাইন করবে ওই মেমোরির সাইজটা কত সেটাকে, ঠিক আছে। কতগুলো ওয়ার্ড লাইন আছে, এটা একটা মেমোরি হয়ে গেল আমার 4x4 মেমোরি। 4x4 দিয়ে তো আর কিছু প্র্যাকটিক্যাল কাজ হবে না। আমরা ধরো একটা এক্সাম্পল দিই, ধরো একটা মেমোরির কথা আমি বললাম, সে 8K ক্রস 4। এর মানেটা কি? 8K ক্রস 4 মেমোরি, এটা একটা মেমোরির কথা আমি বললাম। এর মানে কি বোঝাচ্ছে? আমি স্যার বললাম যে 8000 দুটো টা ওয়ার্ড লাইন আছে আর 4টে বিট রয়েছে। হ্যাঁ, 8000 ঠিক বলা যাবে না এখানে। তো 1K মানে এখানে কি বলবে কি? 1K মানে হচ্ছে অ্যাকচুয়ালি 1024 1024, হ্যাঁ। 1024। 1K মানে হচ্ছে 1024, ঠিক 1024 আছে। বিট। তার মানে কতগুলো ওয়ার্ড লাইন এখানে আছে? 8 ইন্টু 1024, কতগুলো হচ্ছে? 8000। এতগুলো ওয়ার্ড লাইনস আছে, 8192টা। 8192টা এখানে কি আছে? ওয়ার্ড লাইনস। এই যে যে ওয়ার্ড লাইনগুলো আমি দেখিয়েছিলাম, এই হলুদ রঙের লাইন, এরকম কটা লাইন আছে? এখানে তো আমি 4টে লাইন দেখিয়েছি, এরকম 4 5 6 7 করতে করতে 1000 মানে 8192 খানা এরকম লাইন আছে, ঠিক আছে। তাহলে 8192 খানা ওয়ার্ড লাইনস আছে এবং প্রত্যেকটি ওয়ার্ড লাইনে কতগুলো করে বিট আছে? বিট 4টে আছে, ঠিক আছে। প্রত্যেকটা ওয়ার্ড লাইনে 4টে করে বিট আছে, মানে এরকম আমার কলম 4টেই আছে, 1 2 3 4, 4টে কলম, তাহলেই 4টে বিট লাইনকে বোঝাচ্ছে। তাহলে নাম্বার অফ ওয়ার্ড লাইনস হচ্ছে এত, অ্যান্ড 8 ইজ ইকাল টু হচ্ছে নাম্বার অফ বিট লাইনস, ঠিক আছে। বিট লাইনস হচ্ছে এখানে আমার
সরি 8 নয়, 4। 4 মানে এখানে হচ্ছে আমাদের বিট লাইনস, 4খানা বিট লাইন আছে। তো এইটাই একটা মেমোরির মধ্যে কতগুলো, প্রথম যেটা মানে দুটো জিনিসের গুণফল হিসাবে যদি মেমোরিকে বলে, তাহলে এটা সবসময় মনে রাখবে, প্রথমে যেটা বলছে ওটা হচ্ছে নাম্বার অফ রোজ কতগুলো আছে। নাম্বার অফ রোজ মানে কি বোঝাচ্ছে? নাম্বার অফ ওয়ার্ড লাইনস কতগুলো আছে। আর সেকেন্ডে যেটাকে গুণ করে দেখাচ্ছে, যেটাকে গুণ করছে সেকেন্ডে লিখে, সেটা হচ্ছে কি নাম্বার অফ বিট লাইনস, মানে এক একটা ওয়ার্ডের মধ্যে কতগুলো করে বিট আছে, সেইটা হচ্ছে ওই সেকেন্ডের জিনিসটা, তাকেই বোঝানো হচ্ছে। এখন মেমোরির মধ্যে এখানে তো আমি একটা 4x4 মেমোরি একটা দেখালাম, মানে স্যার ফোরটা শুধু স্যার রোটাকে ইন্ডিকেট করবে। মানে সেকেন্ডে যেটা লিখবো সেটা হচ্ছে রোটা, এইটা এটা হচ্ছে নাম কলমটাকে ইন্ডিকেট করবে। আর প্রথমে যেটা লিখবো সেটা হচ্ছে রোটাকে ইন্ডিকেট করবে। এখানে যে 4ই থাকবে তার কোনো মানে নেই, এটা 4-এর জায়গায় 8ও থাকতে পারে, 16ও থাকতে পারে, ঠিক আছে? এগুলো হচ্ছে ডিপেন্ড করবে। আমি এখানে 4 এক্সাম্পল হিসাবে দিয়েছি, এটা 4 যে সবসময় হবে তার কোনো মানে নেই। এখন হচ্ছে যে মেমোরির অ্যাড্রেস ব্যাপারটা কি, যে এই যে অ্যারে আমি দেখালাম, আগে একটা এক্সাম্পল আমরা একটা অ্যারে দেখিয়েছি, ঠিক আছে? এটা তো একটা মেমোরি অ্যারে, কি বলে এটাকে? মেমোরি অ্যারে বলে। এবার এখানে কতগুলো সেল আছে, এই এক্সাম্পলটায় কতগুলো সেল আছে আমার? 4x4, মানে টোটাল হচ্ছে 16খানা সেল আছে। এবার এই 16খানা সেলের মধ্যে যদি আমি কোনো একটা পার্টিকুলার সেলকে বোঝাতে চাই, তাহলে তার কি দরকার? তাকে বোঝানোর জন্য তার অ্যাড্রেস জানাতে হবে। আমি ধরো কোনো একটা পার্টিকুলার লোকেশনে কি আছে সেটা আইদার আমি জানতে চাইছি, মানে রিড করতে চাইছি, অথবা আমি ধরো সেখানে নতুন করে কিছু লিখতে চাইছি। তাহলে প্রথম কাজটা আমার কি হবে? প্রথম কাজটা হবে যে প্রথমে ওই সেলটাকে তো আইডেন্টিফাই করতে হবে। সেলটাকে আমি আইডেন্টিফাই করবো কি করে? তার জন্য কি দরকার? তার জন্য প্রয়োজন প্রত্যেকটা সেলের একটা করে অ্যাড্রেস থাকা উচিত, নাহলে কোথায় আমি কি করে বোঝাবো? অ্যাড্রেস থাকতে হবে। তার মানে কি, এখানে দেখো, এখানে প্রথম যেটা আছে, প্রথম সেলটা, এটা মানে আমি এর অ্যাড্রেস কি বলতে পারি? এটা হলো 0 নাম্বার রো, 0 নাম্বার রো, 0 নাম্বার রো এর 0 নাম্বার কলম, ঠিক আছে? 0,0। তারপরেরটাকে আমি কি বলতে পারি? এটা কি বলতে পারি? 0 নাম্বার রো 0,1। 0,1। তারপরেরটাকে আমি বলতে পারি 0,2। তারপরেরটাকে আমি বলতে পারি 0,3, ঠিক আছে? 0,3। এরকম করে করে প্রত্যেকটা যে লোকেশন, প্রত্যেকটা যে সেল, তার আমি অ্যাড্রেসটাকে ডিফাইন করতে পারি। এটা যেমন বলতে পারি 1 নাম্বার রো এর 0 নাম্বার কলম। তারপরেরটাকে আমি বলতে পারি 1 নাম্বার রো এর 1 নাম্বার কলম। তারপরে হচ্ছে 1 নাম্বার রো এর 2 নাম্বার কলম। তারপরেরটাকে বলতে পারি 1 নাম্বার রো এর 3 নাম্বার কলম। এরকম করে করে প্রত্যেকটা সেলকে আমি তার একটা নির্দিষ্ট অ্যাড্রেস বলতে পারি, ঠিক আছে? তাহলে লোকেশনটা খুব ভাইটাল ব্যাপার, যে কোন লোকেশনে আছে সেটা বোঝানোর জন্য আমাদের দরকার তার অ্যাড্রেস। এটাই হচ্ছে মেমোরি অ্যাড্রেস। স্যার প্রথমটাকে জিরো ধরছি কেন? এখানে বাইনারি নাম্বারে কাজ হয়, তো বাইনারি নাম্বার আমরা 0 থেকেই স্টার্ট করি না, 0 থেকে আমরা স্টার্ট করব, 0 থেকে 9। ডেসিমেলেও আমরা কি বলি? 0 থেকেই তো নাম্বার সিস্টেম স্টার্ট হয়, 1 থেকে তো স্টার্ট হয় না। তার জন্য 0 থেকে স্টার্ট করা হয়। এবার এই যে অ্যাড্রেস গুলো, এগুলো সবসময় কিসে থাকবে? এগুলো ডেসিমেল ভ্যালু হিসাবে থাকবে না। আমরা কি বলবো? এটাকে 0, জিরোটাকে না হয় 0 বলে লিখতে পারি। 1টা মানে কি? 1 মানে হচ্ছে 0,1। 2 মানে কত? 1,1। 2 মানে কত? 1,0, সরি। 3 মানে কত? 1,1। বাইনারিতে হচ্ছে। অ্যাড্রেস গুলো বাইনারিতেই তো আমাকে রাখতে হবে, ঠিক বাইনারিতেই রাখতে হবে, নাহলে মানে দেখো এই প্রসেসর তো বাইনারি নাম্বার ছাড়া কিছু বুঝবে না, তো তাকে বাইনারিতেই বোঝাতে হবে। অ্যাড্রেস বোঝাতে গেলেও বাইনারিতেই বলতে হবে, ঠিক আছে? তো 0 থেকেই স্টার্ট হবে ওটা। স্যার 1 এখন 3 এই টাকে মেমোরির কিভাবে মধ্যে বাইনারিতে কি বোঝাবো? অপারেশন কি এটাকে কি হতে ভাঙতে পারে? হবে স্যার। হ্যাঁ, 3 মানে 1 স্যার 1। 1 3 1 মানে কি? 0 মানে এখানে কি হচ্ছে? 0 মানে প্রথম যে 0, ধরো 3 আছে, 0,3 মানে কি? 0টা বোঝাতে চাইছে কাকে? এটা বোঝাতে চাইছে রো এর অ্যাড্রেসটাকে, কত নাম্বার রো তাকে। তাহলে 0টাকে তো 0 লিখতেই পারো। আর 3 মানে কি? 3 মানে হচ্ছে এখানে কোন কলমে আছে, 3 নাম্বার কলমে আছে, তাহলে 1 1। 3 করসপন্ডিং হবে 1 1, ঠিক আছে? আমি যদি 2 বিটের করে বোঝাতে চাই অ্যাড্রেস ইয়েটাকে, তাহলে 1 1। আর যদি 3 বিটে বোঝাতে চাই তাহলে 0 1 1। 4 বিটে যদি বোঝাতে চাই তাহলে 0 0 1 1, এরকম করে লিখতে পারি, ঠিক আছে? এবার আমি কতগুলো মেমোরি সেল এখানে আছে তার উপরে ডিপেন্ড করবে যে কত বিটের আমি অ্যাড্রেস হিসাবে ওটাকে বোঝাবো। যদি আমার এখানে এইটুকুই থাকে, তাহলে আমার 4টে বিট নেওয়ার দরকার নেই, আমি 2টো বিট দিয়ে বুঝিয়ে দিতে পারবো। এটার অ্যাড্রেস হলো 0 0 আর এর অ্যাড্রেস হলো
1 1। কিন্তু এটা যদি আমার 4x4 না হয়ে এটা যদি ধরো 8x4 হয়ে যেত, তখন আর আমার নিশ্চয়ই মানে 0 থেকে 3 দিলে তো হতো না, তখন আমাকে 0 থেকে 7 লিখতে হতো, তখন আমার দুটো বিটে কাজ চলতো না, তখন আমাকে 3টে বিট নিতে হতো অ্যাড্রেসটাকে বোঝানোর জন্য। সেগুলো পরে আসছি আমি। দেখো মেমোরির মধ্যে এটা হলো অ্যাড্রেস। অ্যাড্রেস ছাড়া হচ্ছে মেমোরি অপারেশন। মেমোরির মধ্যে কি কি অপারেশন করা যেতে পারে? মেমোরি অপারেশন বলতে কি বোঝায়? মেমোরি অপারেশন মানে হচ্ছে মেমোরির মধ্যে আমরা রিড অপারেশন করতে পারি অথবা রাইট অপারেশন করতে পারি। ঠিক আছে, রিড অপারেশন মানে কি? রিড অপারেশন মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার সেলের মধ্যে কতটা ভ্যালু, কোন ভ্যালু স্টোর হয়ে আছে সেটাকে আমরা রিড করতে পারি, সেটাকে আমরা পড়তে পারি, এটাকে বলা হয় রিড অপারেশন। আর একটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার সেলের মধ্যে ধরো আমরা কোনো পার্টিকুলার ভ্যালুকে স্টোর করতে চাইছি, আইদার আমি 0-কে স্টোর করতে চাইছি অথবা ধরো আমরা 1-কে স্টোর করতে চাইছি, তাহলে তার জন্য দরকার কি অপারেশন? তার জন্য দরকার রাইট অপারেশন। তাহলে মেমোরির মধ্যে দু ধরনের অপারেশন হয়, একটা হচ্ছে রিড অপারেশন আর একটা হচ্ছে রাইট অপারেশন। ঠিক আছে, রিড মানে হচ্ছে পড়া, কোনো একটা জায়গাতে আমি কি স্টোর করে রেখেছি সেটাকে পড়তে চাইছি, সেটার জন্য কি দরকার? পড়তে হবে, রিড অপারেশন করতে হবে। আর কোনো একটা পার্টিকুলার লোকেশন, এই ধরো মেমোরির এক্সাম্পল আমি দিয়েছি, এখানে কোনো পার্টিকুলার এই ধরো এই লোকেশনটায় আমি কোনো একটা ভ্যালুকে স্টোর করতে চাই, আগে আমি ধরো এখানে 1 স্টোর করতে চাই, তাহলে আমায় কি করতে হবে? এখানে এখানে রাইট করতে হবে। রাইট করতে হবে। রাইট করতে হবে। আর ধরো আমি কোনো একটা পার্টিকুলার লোকেশন ধরো এইখানে কি আছে সেটাকে জানতে চাই, পড়তে চাই, তার জন্য কি করতে হবে? এই পার্টিকুলার সেল অ্যাড্রেসের লোকেশন দিয়ে আমাকে রিড অপারেশন করতে হবে। তাহলে দুটোই অপারেশন হয়, একটা হচ্ছে রিড অপারেশন আর একটা হচ্ছে রাইট অপারেশন। ঠিক আছে, এবার এই যে রিড এবং রাইট অপারেশন, তার সময় কি হচ্ছে? রিড অপারেশনের সময় একরকম ঘটনা হচ্ছে আর রাইট অপারেশনের সময় আরেক রকম ঘটনা হচ্ছে। আমি এক্সাম্পল এখানে দিচ্ছি। ধরো এটা একটা মেমোরি অ্যারে, এটা একটা 4x4 আমি একটা মেমোরি অ্যারের কথা বলছি, যেটা আগে দেখিয়েছিলাম সেরকমই। ধরা যাক কোনো একটা পার্টিকুলার লোকেশনে কত ভ্যালু স্টোর হয়ে আছে, ধরো এই পার্টিকুলার লোকেশন, এই লোকেশনে কত ভ্যালু স্টোর হয়ে আছে সেটাকে আমি কি করতে চাইছি? সেটাকে আমি রিড করতে চাইছি। এই পার্টিকুলার লোকেশনে যেটা আছে সেই ভ্যালুটাকে আমরা রিড করতে চাইছি। তাহলে রিড করবার জন্য আমি ধরো এটা তো মেমোরি, এটা তো ভেতরে আছে, এখান থেকে আমি রিড করব মানে বাইরে তো সেটাকে দেখবো। তাহলে বাইরে দেখানোর জন্য আমাদের এইখানে যে স্টোরড ভ্যালু, সেই ভ্যালুটাকে তো কোনো একটা লাইন ধরে বাইরে বেরিয়ে আসতে হবে। এখান থেকে কোনো একটা লাইন ধরে এখানে তো বাইরে বেরিয়ে আসতে হবে, তাছাড়া আমি জানবো কি করে যেখানে কত স্টোর হয়েছিল? এটা তো ভেতরে আছে, মেমোরির ভেতরে, এটা একটা ব্লকের মতো। আমি এর ভেতরে কোনো একটা পার্টিকুলার লোকেশনে কত ভ্যালু আছে সেটাকে যদি বাইরে দেখতে চাই, তার জন্য সেই এখানকার যে স্টোরড ভ্যালু, সেই ডেটাটাকে কোনো একটা লাইন ধরে তো বাইরে বেরিয়ে আসতে হবে। তাহলে তার জন্য একটা লাইন দরকার। সেই লাইনটাকে কি লাইন বলবো? সেই লাইনটাকে বলবো আমরা ডেটা লাইন। ঠিক আছে, সেই লাইনটাকে আমরা কি বলবো? ডেটা লাইন। আমরা কোনো একটা পার্টিকুলার লোকেশনে কত ভ্যালু আছে স্টোর হয়ে সেটা যদি জানতে চাই, সেই স্টোর হওয়া ভ্যালুটাকে আমাকে তো বাইরে নিয়ে আসতে হবে কোনো একটা লাইনের মাধ্যমে, তবে তো কি আমি বাইরে সেই ভ্যালুটাকে দেখতে পাবো। তাহলে যে লাইনের মাধ্যমে এরকম ডেটা, মানে যার মাধ্যমে এই ভ্যালুটা বাইরে বেরিয়ে আসবে, সেটাকে কি লাইন বলবো? সেটাকে হচ্ছে ডেটা লাইন। ঠিক আছে, ডেটা লাইন বলতে পারি অথবা এটাকে আমরা বলতে পারি ডেটা বাসও বলতে পারি। ঠিক আছে, ডেটা বাস, এটাকে ডেটা বাসও বলা যেতে পারে। আবার ধরো কোনো একটা এই লোকেশনে কত ভ্যালু, আমি থাকি না, আমি শুধু রবিবার থাকি। সে জায়গায় গেছে তো ওই জন্য আমি শুধু রবিবার থাকি। আচ্ছা দেখো, কোনো একটা পার্টিকুলার লোকেশনে কত ভ্যালু স্টোর হয়ে আছে সেটাকে দেখানোর জন্য আমরা ডেটা বাস ইউজ করব। ঠিক আছে, আবার ধরো কোনো একটা পার্টিকুলার লোকেশন, ধরো এইখানেই আমরা কোনো একটা ভ্যালুকে স্টোর করতে চাইছি, আমি এখানে লিখতে চাইছি না, মানে এখানে কত আছে সেটা জানতে চাইছি না, আমি এখানে কিছু একটা লিখতে চাইছি। কি অপারেশন করতে চাইছি? তাহলে রাইট অপারেশন করতে চাইছি। তাহলে রাইট অপারেশন করতে গেলে আমায় কি করতে হবে? এরকম একটা লাইনের মাধ্যমেই আমাকে ডেটাটা এখানে পাঠাতে হবে, আইদার 0 পাঠাই বা 1 পাঠাই, যাই পাঠাই, আমাকে
বাইরে থেকে ডেটাটা এখানে পাঠাতে হবে। তাহলে সেটাও কোন লাইনের মাধ্যমে পাঠাবো আমি? সেটাও এই ডেটা বাসের মাধ্যমে ডেটা আমরা বাসের পাঠাতে মাধ্যমে পারি। পাঠাবো। তাহলে ডেটা বাসের মাধ্যমে তখন ডাইরেকশন অফ ফ্লো কোন দিকে হবে? ডেটাটা কোন দিক তখন থেকে কোন উপরের দিকে দিকে যাচ্ছে? হবে। এই দিক থেকে এই দিকে যাচ্ছে, ডেটাটা এদিক থেকে এদিকে যাচ্ছে। আর যখন রিড অপারেশন করছিলাম তখন ডেটার ফ্লোটা কোন দিক থেকে কোন দিকে হচ্ছিল? এদিক থেকে আপ থেকে ডাউন। এদিকে। ঠিক আছে, তার মানে এই ডেটা বাস যেটা, এটা হচ্ছে কি ডাইরেকশনাল? এটা হচ্ছে বাই ডাইরেকশনাল। ডেটা বাস যেটা, সেটা হচ্ছে বাই ডাইরেকশনাল। মানে ডেটা বাসের মাধ্যমে আমরা কোনো একটা ডেটা কোনো একটা পার্টিকুলার মেমোরি লোকেশন থেকে বাইরে নিয়ে এসে পড়তেও পারি, আবার বাইরে থেকে আমরা কোনো ডেটা চাইলে কোনো একটা পার্টিকুলার মেমোরি লোকেশনে রাইটও করতে পারি। তার জন্য ডেটা বাস যেটা হতে হবে, সেই বাসটাকে হতে হবে বাই ডাইরেকশনাল, দুদিকেই যার মাধ্যমে ডেটা যেতে পারে। ঠিক আছে, তাহলে এই যে জিনিসটা, এটাকে কি বলছি? এই বক্সের মধ্যে যে থাকা জিনিস, এটাকে বলছি মেমোরি অ্যারে। এটাকে বলছি মেমোরি অ্যারে। আর এইখানে আমি যে এই যে লোকেশনটাকে বোঝাতে চাইছি, মেমোরি অ্যারে জানবে কি করে আমি এই লোকেশনটাকেই যে বলতে চাইছি? সেটা বোঝানোর জন্য মেমোরি অ্যারেকে কোনো অ্যাড্রেস একটা দিতে হবে। অ্যাড্রেস দিতে হবে। তো সেটার জন্য আরেকটা বাস থাকে, সেটার জন্য আরেকটা বাস থাকে। সেই বাসের নাম কি? সেই বাসের নাম হচ্ছে অ্যাড্রেস বাস। ঠিক আছে, সেই বাসের নাম হচ্ছে অ্যাড্রেস বাস। অ্যাড্রেস বাস কি করবে? যে ও মেমোরি লোকেশনে যেখানকার মানে যে অ্যারের মধ্যে যে পার্টিকুলার সেলের ভ্যালুটাকে আমরা রিড করতে চাইছি, অথবা যে পার্টিকুলার লোকেশনে আমরা কোনো একটা ভ্যালুকে লিখতে চাইছি, সেই অ্যাড্রেসের মানে সেই সেলের অ্যাড্রেসটাকে কন্টেন করবে বা রাখবে কে? এই অ্যাড্রেস বাস। সে এই ডেটাটা মেমোরি অ্যারেকে প্রোভাইড করবে। তাহলে এখান থেকে অ্যাড্রেস বাসটা কোন দিকে ডেটা ফ্লো মানে সিগন্যালটা নিয়ে যাবে সব সময়? এই অ্যাড্রেস কি মানে কখনো কি এমন হবে যে মেমোরি অ্যারে থেকে কোনো ডেটা অ্যাড্রেস বাসে আসবে? সেটা কি সম্ভব? না স্যার, এটা সেটা সম্ভব ইউনিডাইরেকশনাল নয়। হবে স্যার। এটা হচ্ছে সম্ভব নয়। সবসময় অ্যাড্রেস বাসই কি করবে? মেমোরি অ্যারেকে বলবে যে এই পার্টিকুলার লোকেশনের ডেটাকে তুমি আইদার ডেটা বাসের মাধ্যমে বাইরে পাঠাও, অথবা ডেটা বাসকে বলবে যে তুমি এই পার্টিকুলার লোকেশনে গিয়ে ডেটাটাকে স্টোর করো। তাহলে এ কিন্তু অলওয়েজ ইউনিডাইরেকশনাল। এই তীর চিহ্নটা কিন্তু সবসময় একটা দিকে হবে, ইউনিডিরেকশনাল হবে। ঠিক আছে, সুতরাং বাসগুলো আমরা তো তাহলে তো সবেই মানে কানেক্ট থাকতে হবে প্রতিটি মানে সেলের হ্যাঁ সাথে। হ্যাঁ, প্রত্যেকটা সেলের সঙ্গে এটা কানেক্টেড হবে। কিভাবে কানেক্টেড হবে সেটা আমি পরে এক্সাম্পল দিয়ে একটা বলে দেবো। ঠিক আছে, কি রকম হচ্ছে আমি জাস্ট এটা ব্লক ডায়াগ্রাম হিসাবে একটা ধরো। তার মানে আমি যদি ব্লক ডায়াগ্রাম হিসাবে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করি, তাহলে এটা ধরো আমার একটা মেমোরি অ্যারে। আমি ভেতরে যাচ্ছি না, এটা ধরো একটা মেমোরি অ্যারে। এটা কি? মেমোরি অ্যারে। মেমোরি অ্যারের মধ্যে আমরা কি চাইছি? মেমোরি অ্যারের মধ্যে আমরা আমরা আইদার এখান থেকে রিড করতে পারি অথবা আমরা রাইট করতে পারি। এবার মেমোরি অ্যারেকে তো সেই সিগন্যালটা জানান দিতে হবে, আমি এখান থেকে রিড করব না রাইট করব। তাহলে আমার এখান থেকে রিড অপারেশনও করা যেতে পারে, অথবা এখানে আমরা রাইট অপারেশনও করতে পারি। সেটা মেমোরি অ্যারেকে জানাতে হবে কি করতে চাই। এটা তো হলো। এবার কোন পার্টিকুলার লোকেশনে ব্যাপারটা করব, মানে কোন পার্টিকুলার লোকেশনের ডেটাটাকে আমরা রিড করব বা কোন পার্টিকুলার লোকেশনে রাইট করব, সেটার জন্য দরকার কি? অ্যাড্রেস। সেটা কার মাধ্যমে আসবে? অ্যাড্রেস বাসের মাধ্যমে আসবে, অ্যাড্রেস বাস থেকে আসবে। তাহলে এখানে থাকবে আমাদেরকে অ্যাড্রেস বাস। এটা হচ্ছে ইউনিডিরেকশনাল। অ্যাড্রেস বাসের মাধ্যমে ডেটা কিন্তু মানে অ্যাড্রেসটা কিন্তু একটা পার্টিকুলার দিকেই ফ্লো করবে। অ্যাড্রেস বাস হচ্ছে ইউনিডিরেকশনাল, সবসময় মনে রাখতে হবে। তাহলে এখান থেকে যে অ্যাড্রেস বাস যে অ্যাড্রেসটা দেবে, সেই অ্যাড্রেসটা কি হবে? সেই অ্যাড্রেসটা তো ধরো একটা অ্যাড্রেস দিয়ে দিল, সেই অ্যাড্রেসটাকে কিন্তু ডিকোড করতে হবে। ঠিক আছে, অ্যাড্রেসটা সরাসরি কোনো একটা পার্টিকুলার মেমোরি অ্যারেকে মানে আইডেন্টিফাই করতে পারবে না। এই যে অ্যাড্রেস বাসের মাধ্যমে যে অ্যাড্রেসটা আসবে, সেইটাকে কার মাধ্যমে ডিকোড করা যেতে পারে? ডিকোডারের মাধ্যমে। ডিকোডার অলরেডি আমরা পড়েছি। তাহলে এখানে এই অ্যাড্রেস যেটা অ্যাড্রেস বাস থেকে আসবে, সেই অ্যাড্রেসটা কি হবে? অ্যাড্রেস ইজ ডিকোডেড। অ্যাড্রেস ইজ ডিকোডেড। অ্যাড্রেস ইজ ডিকোডেড। কিভাবে হয় সেটা আমি পরে এক্সাম্পল দিলে তোমরা ব্যাপারটা ক্লিয়ারলি বুঝে যাবে। আপাতত এটা ব্লক ডায়াগ্রাম হিসাবে খেয়াল রাখো। অ্যাড্রেস ইজ ডিকোডেড অ্যান্ড ইট ইজ ম্যাপ টু দ্য লোকেশন ইন দ্য মেমোরি। এই ডিকোডেড অ্যাড্রেসটা পার্টিকুলার মেমোরি লোকেশনে ম্যাপড হয়ে যায় অ্যান্ড ইজ ম্যাপ টু মেমোরি লোকেশন। পার্টিকুলার মেমোরি লোকেশন।
ঠিক আছে, অ্যাড্রেসটা ডিকোড হবে, ডিকোড হওয়ার পরে কোনো একটা পার্টিকুলার মেমোরি লোকেশনে সেটা ম্যাপড হয়ে যাবে। এই কাজটা হলো। এবং তারপরে অ্যাড্রেসের মাধ্যমে যদি আমরা রিড করতে চাই তাহলে তো ঠিক আছে, অ্যাড্রেস বাসের মাধ্যমে অ্যাড্রেসটা এলো, অ্যাড্রেসটা ডিকোডেড হলো, পার্টিকুলার মেমোরি সেলটাকে আইডেন্টিফাই করলো, সেখানে ম্যাপড হয়ে গেল, সেখানকার ডেটাটা ডেটা বাসের মাধ্যমে বাইরে বেরিয়ে চলে এলো। কার মাধ্যমে বেরিয়ে চলে এলো? ডেটা বাসে, ডেটা বাসের মাধ্যমে বাইরে বেরিয়ে চলে এলো। এবার যদি আমরা এটা করতে চাইতাম, আমরা ধরো রাইট অপারেশন করতে চাইতাম, তখন কি করতে হতো? তখন হচ্ছে ডেটা বাসের মাধ্যমে কোনো একটা পার্টিকুলার ডেটাকে আমাকে মেমোরি অ্যারের মধ্যে পাঠাতে হতো এবং তার সঙ্গে সঙ্গে অ্যাড্রেসও পাঠাতে হতো। সেই অ্যাড্রেসটা ডিকোডেড হতো, ডিকোডেড হয়ে মেমোরি লোকেশনের যেখানে লিখতে চাইছি সেই জায়গাতে ম্যাপিং হতো এবং তারপরে এই ডেটা বাসের মাধ্যমে যে আগত ডেটা সেটা ওই পার্টিকুলার মেমোরি লোকেশনের মধ্যে গিয়ে স্টোর হয়ে যেত। তাহলে ডেটা বাসটা বাই ডিরেকশন, দুদিকেই ডেটা ফ্লো করতে পারে, কিন্তু অ্যাড্রেস বাস হচ্ছে ইউনিডিরেকশন। তাহলে এইটা একটা সিম্পল ব্লক ডায়াগ্রাম যার মাধ্যমে আমরা বলতে পারি যে মেমোরির মধ্যে কি হচ্ছে সেটা আমরা এই ছকটা দেখলে বা এই ব্লক ডায়াগ্রামটা দেখলে এক কথায় বুঝতে পারি। এর ভেতরে অনেক ডিটেল আছে, সেটা পরে বোঝানো হবে। ঠিক আছে, আপাতত ব্লক ডায়াগ্রাম এইটুকুই থাক, পরে আমি আসছি যে কিভাবে ডিটেল ব্যাপারটা ঘটছে। তাহলে এই জিনিসটা নিয়ে কারোর ডাউট থাকলে বলো, এই ঘটনা যেটা ঘটছে এটার মধ্যে কি কারোর কোনো ডাউট আছে? মেমোরি অ্যারে জিনিসটা কি? স্যার অ্যাড্রেস বারটা একবার বলবেন। অ্যাড্রেস বাস, অ্যাড্রেস বাসের মাধ্যমে অ্যাড্রেস আসবে। ধরো একটা অ্যাড্রেস এলো, সাপোজ অ্যাড্রেস মানেটা কি সেটা তো আমি বললাম, যে কোনো একটা পার্টিকুলার লোকেশনের অ্যাড্রেস বলতে কি বোঝায়। অ্যাড্রেস মানে কি হচ্ছে, ধরো এখানে আমাদের যে এটা ছিল, প্রত্যেকটা লোকেশনের একটা অ্যাড্রেস আছে। তো এই যে রো, এখানে রো এর অ্যাড্রেস কত? ধরো যদি আমি এই এটাকে ধরি, এই সেলটাকে যদি কনসিডার করি, এর অ্যাড্রেস কত বলো? 1,1, মানে রো হচ্ছে 1 নাম্বার রো এবং কলম হচ্ছে 1 নাম্বার। তাহলে অ্যাড্রেস বাসের মাধ্যমে একটা, যদি আমি এই পার্টিকুলার সেলটাকে বোঝাতে চাই, তাহলে অ্যাড্রেস বাসের মাধ্যমে রো অ্যাড্রেস হিসাবে কি আসবে? রো অ্যাড্রেস হিসাবে কি আসবে বলো? রো অ্যাড্রেস হিসাবে 1 যদি বোঝাতে চাও তাহলে 0,1, রো অ্যাড্রেস হিসাবে আসলো 0,1। আর কলম অ্যাড্রেস হিসাবে কি আসবে? কলম অ্যাড্রেস হিসাবে, কলম অ্যাড্রেস হিসাবেও 0,1ই আসবে। তাহলে অ্যাড্রেস বাস যেটা আছে তার মাধ্যমে যদি আমার প্রথমে রো অ্যাড্রেসটা আসে তাহলে 2 বিটের একটা অ্যাড্রেস আসবে। 2 বিটের একটা অ্যাড্রেস এলে সেই অ্যাড্রেসটাকে ডিকোডার ডিকোড করবে, দিয়ে ধরো একটা ভ্যালুকে, মানে একটা পার্টিকুলার সেলকে এইটাকেও মার্ক করে দেবে, এই সেলের মধ্যে ও ম্যাপিং করে দেবে ব্যাপারটাকে রো অ্যাড্রেস বোঝানোর জন্য। আবার কলম অ্যাড্রেস বোঝানোর জন্য আরেকটা এরকম ডিকোডার থাকবে, সেখানে কি হবে, সেখানেও এরকম দুটো ভ্যালু আসবে, মানে দুটো 2 বিটের ডেটা আসবে, সেখান থেকে এই ডিকোডার ডিকোড করে এই পার্টিকুলার সেলটাকেই আইডেন্টিফাই করিয়ে দেবে। একটা প্রথমটা হচ্ছে ডিকোডার ফর কলম, মানে সরি রো অ্যাড্রেসটাকে ডিকোড করার জন্য, আর নিচেরটা হচ্ছে ফর ডিকোডিং দা কলম অ্যাড্রেস। ডিকোডারের মধ্যে কি হয় আমরা তো জানি, ডিকোডারের মধ্যে বেশি সংখ্যক ডেটা ঢোকে এবং তারপরে কম সংখ্যক ডেটা এখান থেকে বেরিয়ে যায়। ডিকোডার মানে কম সংখ্যক ঢুকবে আর বেশি সরি সংখ্যক সরি 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 যেটা ভুল বললাম, ডিকোডার না, আমি ভুল বললাম ব্যাপারটা। ডিকোডার যেটা, ডিকোডারের মাধ্যমে এখানে কি হয়, ডিকোডারের মধ্যে আমাদের ধরো 1 to 2 ডিকোডার এখানে হতে পারে। কতগুলো হয় আউটপুট, কতগুলো হয় বলো ডিকোডারের মধ্যে? 2 টু দি পাওয়ার একটা হয়, 2 টু দি পাওয়ার আউটপুট n, হয় 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n, তাই তো? যদি একটা স্যার একটা দুটো যদি হবে স্যার, ঢোকে, তাহলে স্যার আউটপুট। তাহলে দুটো আউটপুট হবে। সরি আমি ভুল বলছিলাম, তাহলে এখানে দুটো হচ্ছে এখানে বোঝাবে। ঠিক আছে, তাহলে আমি এখান দিয়ে কোনো একটা ডেটা পাঠাবো, এটা হচ্ছে ধরো ফর ডিকোডিং দা রো অ্যাড্রেস, সেটাকে ডিকোড করার জন্য কোনো একটা ডেটা পাঠাবো, সেটা ডিকোড হবে, ডিকোড হয়ে এ যেটা ভ্যালুটা দেবে, ধরো 0,1 দিল, 0,1 দিল, ঠিক আছে। এই ডিকোডারের মাধ্যমে আমরা কোনো একটা পার্টিকুলার লোকেশনকে আইডেন্টিফাই করতে পারবো। সেরকম রো অ্যাড্রেসটাকে ডিকোড করার জন্য থাকবে এবং কলম অ্যাড্রেসটাকেও ডিকোড করার জন্য থাকবে। ঠিক আছে, আমি পরে ডিটেলে এটাতে আসছি। হ্যাঁ, এটা ডিকোডারের কিভাবে কাজ হচ্ছে সেটা আমরা পরে ডিটেলে আসছি ব্যাপারটাতে, এটা আছে, বোঝানো হবে। আপাতত আমি ইন্ট্রোডাকশনটা খালি বলে দিই। এটা হয়ে গেল আমাদের মেমোরি অপারেশন যেগুলো হচ্ছে, এবং তারপরে হচ্ছে মেমোরি টাইপসে আমরা আসবো। মেমোরি টাইপসের মধ্যে এক একটা টাইপ যখন বলবো তখন ওটা বলে দেবো। মেমোরি টাইপস কি কি হতে পারে, কি কি টাইপের হতে পারে?
মেমোরিকে আমরা দুটো টাইপে ভাঙতে পারি। হ্যাঁ, সেমিকন্ডাক্টর মেমোরি, মানে মেমোরি যেগুলো হয় সেগুলো হচ্ছে সেমিকন্ডাক্টর মেমোরি, সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি। সেমিকন্ডাক্টর মেমোরিকে আমরা দুটো ভাগে ভাঙতে পারি। সেমিকন্ডাক্টর মেমোরিকে আমরা দুটো ভাগে ভাঙতে পারি। দুটো ভাগ কি কি হবে? দুটো ভাগ হচ্ছে আমাদের, একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রম। ঠিক আছে, সেমিকন্ডাক্টর মেমোরিকে আমরা দুটো ভাগে ভাঙতে পারি, একটা হচ্ছে র্যাম এবং আরেকটা হচ্ছে রম। তার মধ্যে র্যাম মানেটা কি? র্যাম মানে হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। RAM access memory। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ওটা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর রিড অনলি মেমোরি। হ্যাঁ, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এবং আরেকটা হচ্ছে রিড অনলি মেমোরি। এই দুটো ভাগে আমরা মেমোরিকে ভাঙতে পারি। আরেকটা হচ্ছে রিড অনলি মেমোরি। ঠিক আছে, তো দেখো এখানে হচ্ছে রিড অনলি মেমোরি এবং র্যান্ডম অ্যাক্সেস মেমোরি দুটো ভাগে ক্যাটাগরিতে আমরা ভাঙতে পারি। এবার হচ্ছে এই যে রিড অনলি মেমোরি, এর মধ্যে আমরা কি করতে পারি? এখানে কিন্তু আমরা এখানে যা ভ্যালু স্টোর হয়ে আছে সেই স্টোর হয়ে থাকা ভ্যালুটাকে কেবলমাত্র আমরা পড়তে পারি। এখানে কিন্তু আমরা কিছু লিখতে পারি না, অনলি রিড অপারেশন আমরা করতে পারি। রম যেটা আছে সেখান থেকে কেবলমাত্র আমরা রিড অপারেশন করতে পারি, সেখানে আমরা কিছু লিখতে পারি না। কিন্তু র্যাম যেটা আছে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এখানে আমরা লিখতেও পারি অ্যাজ ওয়েল অ্যাজ এখানে আমরা রাইট মানে পড়তেও পারি। এখান থেকে আমরা রিড অপারেশনও করতে পারি এবং এখানে রাইট অপারেশনও আমরা করতে পারি। ঠিক আছে, কিন্তু র্যাম যেটা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটা হচ্ছে ভোলাটাইল মেমোরি। ঠিক আছে, র্যামটা কি? র্যাম হচ্ছে স্যার রোমটা বললেন আপনি, স্যার লিখতে পারি না মানে মানে শুধু রিড করতে পারি মানে? রিড অপারেশনটা করতে পারি। এটা হচ্ছে প্রোগ্রাম একবার করে দিতে হবে। রম যেটা, সেটা একবার ওয়ান টাইম প্রোগ্রামেবল। প্রোগ্রাম একবার করে যাওয়ার পরে সেখানে যেটা স্টোর হয়ে আছে সেটাকে আমরা কেবলমাত্র লিখতে পারি, আমরা ওটাকে কিন্তু চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এখানে এই জন্য এটার নাম হচ্ছে রিড অনলি। এখানে আমরা লিখতে পারি না, আমরা ধরো রমের মধ্যে কিছু নতুন স্টোর করব, সেটা সম্ভব নয়। ঠিক আছে, তার জন্য এর নাম রিড মানে অনলি। স্যার নতুন করে মানে ওইটাকে বাদ দিয়ে স্টোর করা যাবে না? না নতুন একটা ধরেন স্যার একটা এক্সটার্নাল ডিস্ক লাগালাম, তো সেখানে তো স্যার মানে নতুন কিছু স্টোর করা যায়, আবার এখান থেকে আবার রিডও করা যায়। না, সেটা সেটা হচ্ছে রিড অনলি মেমোরি নয়, সেটা রম নয়। ঠিক আছে, সেটা রম নয়, সেটা এক্সটার্নাল মেমোরি। কিন্তু রিড অনলি মেমোরি যেটা রম, তার মধ্যে কিন্তু মানে ভ্যালুটাকে, তার মধ্যে তুমি যেটা স্টোর করে রাখা আছে সেই ভ্যালুটাকে কিন্তু রাখাই আছে, মানে সেই ভ্যালুটাকে চেঞ্জ করে অন্য কিছু ওখানে লিখবো সেটা সম্ভব নয়। তার জন্য ওটার নাম হচ্ছে রিড অনলি। প্র্যাকটিক্যাল এক্সাম্পল কি হতে পারে এটা রোমে? প্র্যাকটিক্যাল এক্সাম্পল মানে কি? রমের মধ্যে, রমের প্র্যাকটিক্যাল এক্সাম্পল আবার মানে কি বলতে চাইছো বলো? হার্ড ডিস্ক এগুলো হবে না স্যার? হার্ড ডিস্ক তো রিডও করা যায়, আবার নতুন না করে না না, যদি হার্ড কোনো ডিস্কটা তো এক্সটার্নাল। ঠিক আছে, মানে ওটা কিন্তু রম নয়, ওটা কিন্তু রম ফোনের নয়। রোমের মধ্যে পড়ে না storage। স্যার? দেখো, যেখানে তুমি রিড অপারেশন এবং রাইট অপারেশন দুটোই করতে চাইবে সেটা কিন্তু কোনো মতেই রম হবে না, সেটা কিন্তু র্যাম। ঠিক আছে, সেটা র্যাম হতে পারে অথবা এক্সটার্নাল মেমোরি হতে পারে, কিন্তু সেটা রম হবে না। এটা রমের মধ্যে যদি কিছু এক্সাম্পল যদি দেখতে চাও তাহলে হচ্ছে যেটা, ধরো ভিডিও গেম যেটা আমাদের হয়, ভিডিও গেমস, না ভিডিও গেমস এর মধ্যে যেটা আছে সেই, এটা কি চেঞ্জ করা যায়? কিছু প্রোগ্রাম চেঞ্জ করা যায় কি? মানে যেগুলো অলরেডি স্টোর, যে গেমস গুলো ওখানে আছে সেই গেমগুলোকেই তো খেলা যায়, সেগুলোকে তো চেঞ্জ করা যায় না। নতুন করে কিছু লেখা যায় কি ওখানে? সেটা যায় না। ঠিক আছে, সেইগুলো হচ্ছে একটা এক্সাম্পল অফ রম। আবার যেটা হচ্ছে ধরো
যেগুলো পার্মানেন্টলি স্টোর কিছু ডেটা যদি থাকে, ধরো এর মধ্যে তোমার So তাহলে স্যার আমাদের ওই ক্যালকুলেটর যে উইন্ডোজের যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো কি তাহলে রোমের মধ্যে পড়ছে? যে প্রোগ্রামগুলো ওয়ান টাইম স্টোর করে রেখে দেওয়া হচ্ছে, তারপর আর কোনো রকমের চেঞ্জ করতে পারছি না, বা ওয়ান ওগুলো টাইম যদি, ডিভাইসটা যখন হ্যাঁ সুইচ অফ করে হ্যাঁ দিচ্ছি হ্যাঁ হ্যাঁ তখন হ্যাঁ হ্যাঁ, ওগুলো হচ্ছে, তখন ওগুলো হচ্ছে। আবার ওটা হচ্ছে ঠিক ধরো হয়ে যাচ্ছে। যেগুলো তোমার ক্যালকুলেটর, ধরো ক্যালকুলেটরের মধ্যে যেটা মানে কিছু ফর্মুলা স্টোর করে রাখা থাকে না ক্যালকুলেটরের মধ্যে, কিছু কিছু মানে দেখবে অপারেশন করা যায়, যেমন হচ্ছে হ্যাঁ স্যার থাকে, মানে কিছু ভ্যালুগুলো কনস্ট্যান্ট ভ্যালুগুলো। হ্যাঁ কিছু কিছু ভ্যালু স্টোর করে পার্মানেন্টলি লেখা আছে, ওগুলো কি তুমি চেঞ্জ করতে পারবে না, ওগুলো হচ্ছে ওয়ান টাইম স্টোর হয়ে রাখা আছে। তাহলে ওগুলো হচ্ছে কি রমের এক্সাম্পল করবো, মানে ওগুলোকে রিড অনলি, ওগুলোকে তুমি রিডই করতে পারবে, ওগুলোকে তো চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, তার জন্য ওগুলো হচ্ছে র্যাম, সরি রম, রিড অনলি মেমোরি, অনলি রিড করা যাবে। কিন্তু র্যাম মানেটা কি, র্যাম মানে হচ্ছে র্যান্ডমলি অ্যাক্সেসড। সেইটা দেখো, র্যাম হচ্ছে এমন একটা মেমোরি যেটা হচ্ছে ভোলাটাইল। ঠিক আছে, এটা হচ্ছে ভোলাটাইল মানে কি, যতক্ষণ পাওয়ার সাপ্লাই দেওয়া আছে, পাওয়ার সাপ্লাই যতক্ষণ অন আছে ততক্ষণ পর্যন্ত র্যামের মধ্যে মেমোরি যেটা স্টোর হয়ে আছে সেটা থাকবে। পাওয়ার সাপ্লাই অফ হয়ে গেলেই কিন্তু এটা মুছে যাবে। র্যাম হচ্ছে ভোলাটাইল মেমোরি, কিন্তু রম হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। রম কি, নন ভোলাটাইল, মানে পাওয়ার সাপ্লাই যদি অফও হয়ে যায় তাহলেও কিন্তু রমের মধ্যে যেটা স্টোর হয়ে আছে সেটা কিন্তু মুছে যাবে না, সেটা থেকে যাবে। তাহলে ওটা হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। রমটা হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। ঠিক আছে, এবার এই র্যাম এবং রমের মধ্যে এটা আবার ক্লাসিফিকেশন আছে। র্যামের আবার ক্লাসিফিকেশন কি কি আছে, র্যামের মধ্যে দু রকম ক্লাসিফিকেশন আছে। একটা হচ্ছে এস র্যাম, একটা হচ্ছে এস র্যাম, আর একটা হচ্ছে ডি র্যাম। ঠিক আছে, এস র্যাম এবং আরেকটা হচ্ছে ডি র্যাম। এস র্যাম মানে ডাইনামিক। স্ট্যাটিক এবং ডাইনামিক। ঠিক আছে, স্ট্যাটিক র্যাম আর একটা হচ্ছে ডাইনামিক র্যাম। এটা হচ্ছে স্ট্যাটিক এবং আরেকটা হচ্ছে ডাইনামিক। এগুলোর মানেটা কি, এখানে হচ্ছে স্টোরেজ এলিমেন্ট হিসাবে আমরা কাকে ইউজ করছি তার উপরে ডিপেন্ড করছে এই নামটা কি দেব। ঠিক আছে, একটা ধরনের র্যাম হয় স্ট্যাটিক র্যাম, যেখানে আমরা ফ্লিপ ফ্লপ ইউজ করতে পারি। ঠিক আছে, ফ্লিপ ফ্লপ ইউজ করতে পারি, মানে ফ্লিপ ফ্লপ নয়, এসআর ল্যাচ ইউজ করতে পারি, অথবা আমরা ইউজ করতে পারি সেখানে আমাদের মানে ট্রানজিস্টার, মসফেট ট্রানজিস্টার দিয়ে গঠিত একটা 6 ট্রানজিস্টার মডেল অথবা 4 ট্রানজিস্টার মডেল, মানে যেটাকে আমরা অ্যাজ এ ল্যাচ কাজ করাবো। ঠিক আছে, মানে ওটার মধ্যে যা ভ্যালু স্টোর হয়ে থাকবে সেটা থেকেই যাবে, সেটা কিন্তু কোনো মতেই মানে হবে না, মানে যতক্ষণ পাওয়ার সাপ্লাই অন আছে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পাওয়ার সাপ্লাই অন থাকছে, পাওয়ার সাপ্লাই অফ হয়ে গেলে র্যাম এমনিতেও মুছে যাবে, যেহেতু এটা ভোলাটাইল মেমোরি। কিন্তু তার মধ্যেও পাওয়ার সাপ্লাইটা যতক্ষণ অন থাকছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ভ্যালুগুলোর কোনো পরিবর্তন ঘটবে না। কোথায় ঘটবে না, যেখানে আমরা এস র্যাম ইউজ করব, যেখানে আমরা ল্যাচ ইউজ করব, এসআর ল্যাচ ইউজ করতে পারি, অথবা আমাদের ট্রানজিস্টারকে ইউজ করে, মস ট্রানজিস্টারকে ইউজ করে আমরা 6 ট্রানজিস্টার মডেল অথবা 4 ট্রানজিস্টার মডেল, দুটো মডেল হয়, এই দুটো মডেলের মাধ্যমে একটা স্ট্রাকচার তৈরি করতে পারি, যেখানে আমরা কোনো পার্টিকুলার ভ্যালু 0 অথবা 1 কে ল্যাচ করে রেখে দিতে পারি, মানে লক করে রেখে দিতে পারি, সেটা আর চেঞ্জ হবে না। এটা হচ্ছে আমাদের মানে যতক্ষণ না আমরা চেঞ্জ করতে চাইছি ততক্ষণ চেঞ্জ হবে না। ঠিক আছে, নিজের থেকে ডিকে হয়ে বা লস হয়ে চেঞ্জটা হবে না, সেটা হচ্ছে স্ট্যাটিক র্যাম। এর ডিটেল ডিসকাশন পরে করা হবে। এবং ডাইনামিক র্যাম, যেটা ডাইনামিক র্যামের মধ্যে কি হয়, এখানেও মস ট্রানজিস্টার থাকে এবং একটা ক্যাপাসিটার থাকে, এবং এই ক্যাপাসিটারটা চার্জ হয়। মস ট্রানজিস্টার, তার মাধ্যমে তার যদি আমরা গেটে পাওয়ার সাপ্লাই দিই তাহলে ট্রানজিস্টারটা অন হয়, ট্রানজিস্টারটা অন হয়ে ক্যাপাসিটারটাকে চার্জ করে, এবং ক্যাপাসিটারের মধ্যে চার্জ যেটা জমে থাকে, সেই জমে থাকা চার্জ থাকলে সেটা 1 হিসাবে কনসিডার হয়, আর ক্যাপাসিটারটা যদি চার্জ ডিসচার্জ করে দেয়, মানে ক্যাপাসিটারের একটা চার্জ যদি না থাকে, তখন ওটা 0 হিসাবে কনসিডার হয়। এখন ক্যাপাসিটারকে যদি আমরা অনেকক্ষণ ধরে রেখে দিই এবং আমরা যদি কোনো এক্সটার্নাল কন্ডিশনকে চেঞ্জ নাও করি, ক্যাপাসিটারের একটা ধর্মই হচ্ছে নিজস্ব লিকেজ হবে একটা। ঠিক আছে, ওর মধ্যে যে চার্জটা আছে সেটা কিন্তু নিজের থেকেই লিকেজ হতে থাকবে, অল্প অল্প করে লিকেজ হতে থাকবে, এবং সেই কারণে সেই ক্যাপাসিটারের মধ্যে চার্জ আমরা কোনো এক্সটার্নালি চেঞ্জ না করলেও যেহেতু চার্জ লিকেজ হবে, তার জন্য কিন্তু মানে ওর মধ্যে যদি 1 স্টোর হয়েও থাকে, আস্তে আস্তে চার্জ লিকেজ হতে হতে কিন্তু ওটা 0 হয়ে যেতে পারে। তার জন্য কি হয়, এই ধরনের যে র্যাম সেটাকে আমরা মাঝে মধ্যে রিফ্রেশ করতে হয়।
এই ডি র্যাম যেটা, সেটাকে মাঝে মধ্যে রিফ্রেশ করতে হয়, রিফ্রেশ করে আবার সেটাকে ফুল চার্জ করে দিতে হয়। তো যেহেতু এখানে চার্জ স্টোরেজ ব্যাপার আছে, চার্জকে স্টোর করে রাখার ব্যাপার আছে, এবং চার্জ হচ্ছে তার ধর্ম হচ্ছে মুভ করা, চার্জের ধর্মই কি মুভ করা, কারেন্ট তৈরি করা। তো তার জন্য যেহেতু এখানে মুভমেন্ট হচ্ছে, মুভমেন্ট অফ চার্জ হচ্ছে, তার জন্য এটা ডাইনামিক ব্যাপার। এখানে তো ফিক্সড ব্যাপার না, এখানে ডাইনামিক একটা ব্যাপার আছে, তার জন্য এই নাম হচ্ছে ডাইনামিক র্যাম বা ডি র্যাম। আর যেটা এস র্যাম, এখানে কিন্তু এরকম চার্জের মুভমেন্টের কোনো ব্যাপার নেই, এখানে ভ্যালুটাকে আমরা এসআর ল্যাচের মাধ্যমে অথবা ট্রানজিস্টার মডেলের মাধ্যমে স্টোর করে বা ল্যাচ করে রেখে দিচ্ছি। তার জন্য এখানে কোনো মুভমেন্ট অফ চার্জের ব্যাপার নেই বলে এটা হচ্ছে একটা স্ট্যাটিক র্যাম, এটাকে বলা হচ্ছে স্ট্যাটিক র্যাম। ঠিক আছে, তো এর দুটোরই ব্যবহার আছে, স্ট্যাটিক র্যামেরও ব্যবহার আছে এবং ডাইনামিক র্যামেরও ব্যবহার আছে। স্ট্যাটিক র্যামের অপারেশনটা কি হয়? স্ট্যাটিক র্যামের অপারেশনটা হচ্ছে কম্পারেটিভলি ফাস্টার। স্ট্যাটিক র্যাম এটা কিন্তু ফাস্ট, স্ট্যাটিক র্যাম হচ্ছে ফাস্টার। অন্যদিকে ডাইনামিক র্যাম এ হচ্ছে স্লোয়ার, এর অপারেশনটা হচ্ছে স্লোয়ার। আবার কি, এই স্ট্যাটিক র্যাম বানাতে আমাদের অনেকটা বেশি জায়গা লাগবে। ঠিক আছে, মানে আমরা এখন যেটা ট্রানজিস্টার মডেল ইউজ করি সেখানে কিন্তু ডেনসিটিটা অনেক কম, মানে কতটা কম জায়গার মধ্যে আমরা স্টোর করে রাখতে পারি সেটাও তো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যত কম সাইজ হবে তত তো ভালো, কিন্তু স্ট্যাটিক র্যামের এক একটা সেল বানাতেই অনেকগুলো করে ট্রানজিস্টার লেগে যায়, তার জন্য এটার কিন্তু জায়গা, এটা কিন্তু অনেক বেশি জায়গা অকুপাই করে নেবে। অন্যদিকে ডাইনামিক র্যাম বানাতে কিন্তু জায়গাটা অতটা বেশি লাগে না, যেহেতু ওখানে একটা মাত্র ট্রানজিস্টার এবং ক্যাপাসিটার দিয়েই কাজটা হয়ে যায়, তার জন্য ওটার অকুপেন্সি, স্পেস অকুপেন্সিটা অনেক কম হয়। ঠিক আছে, সুতরাং এসরাম যেটা, সেটা হচ্ছে কম্পারেটিভলি কস্টলিয়ার হবে, এটার কম্পারেটিভলি এটা একটু কস্টলিয়ার হবে। তো যেটা আমাদের এস র্যাম, যেটা স্ট্যাটিক র্যাম, এটা হচ্ছে আমাদের ক্যাশে মেমোরি যেটা থাকে সেইটাকে বানানোর জন্য মূলত কাজে লাগানো হয়। আর ডাইনামিক র্যাম যেটা, এটা হচ্ছে কম্পিউটারের যেটা মেন মেমোরি, সেখানে কিন্তু DDR5 DDR4 এগুলো। হ্যাঁ, ডাইনামিক র্যামের মধ্যে যেটা, হ্যাঁ ওর মধ্যে আরো ভার্সন আছে, এটার মধ্যে যদি আমরা দেখি সেখানে দেখতে পাবে, হ্যাঁ ঠিকই বলেছো। এই ডি র্যাম এর মধ্যে আবার আমাদের ক্লাসিফিকেশন যদি করি, এর মধ্যে আবার অ্যাসিনক্রোনাস ডি র্যাম থাকবে, অ্যাসিনক্রোনাস ডি র্যাম। ঠিক আছে, অ্যাসিনক্রোনাস ডি র্যাম, আর একটা হয় সিঙ্ক্রোনাস ডি র্যাম। ঠিক আছে, সিঙ্ক্রোনাস এসডি র্যাম, যেটাকে বলা হয় সিঙ্ক্রোনাস ডি র্যাম। অ্যাসিঙ্ক্রোনাসটা বেশি ইউজ করা হয় না, সিঙ্ক্রোনাস ডি র্যামটা ইউজ করা হয়। এবার এই সিঙ্ক্রোনাস যে ডি র্যাম, সিঙ্ক্রোনাস ডি র্যামের মধ্যে বিভিন্ন মানে ভার্সন আসছে। এখানে আমাদের সিঙ্গেল ডেটা রেট এসডি র্যাম হতে পারে। ঠিক আছে, আবার ডবল ডেটা রেট এসডি র্যাম হতে পারে, সিঙ্গেল ডেটা রেট এসডি র্যাম হতে পারে, আবার এখানে ডিডিআর ডাবল ডেটা রেট এসডি র্যাম হতে পারে। ঠিক আছে, সিঙ্ক্রোনাস ডাইনামিক র্যাম। এবার এই ডিডিআর যেটা আছে ডাবল ডেটা রেট, সে তার মধ্যে আবার বিভিন্ন ভার্সন আছে। ঠিক আছে, এর মধ্যে ডিডিআর র্যামের মধ্যে, এসডি র্যামের মধ্যে আবার বিভিন্ন ভার্সন, মানে ডিডিআর1, স্যার এটা হচ্ছে এগুলাই একদম কি এসএসডি বা এইচডিডি স্যার? এগুলাকে কি স্যার এসএসডি বা এইচডিডি বলা হচ্ছে? SSD গুলো তো সেকেন্ডারি মেমোরি, হার্ড ডিস্ক গুলো। না, এটা হচ্ছে তোমার ইয়ে কম্পিউটারের যেটা তোমার ইয়ে থাকে না, এই মাদারবোর্ড, সেখানে থাকছে এগুলো। ঠিক আছে, এই ডাইনামিক যে ডাবল ডেটা রেট ডিডিআর এসডি র্যাম যেটা, আচ্ছা ডিডিআর এসডি র্যামের মধ্যে আবার বিভিন্ন ক্যাটাগরি থাকছে কিন্তু। ঠিক আছে, আমি এগুলো বলে নিই একবার। ডিডিআর1, তারপর হচ্ছে ডিডিআর2, ডিডিআর3, মানে এগুলো হচ্ছে ডাবল ডেটা রেটের মধ্যে বিভিন্ন মানে ভার্সেন্স। একদম প্রথম জেনারেশন যেটা, সেটা ডিডিআর1 ছিল, তারপরে ডিডিআর2 এলো, তারপরে ডিডিআর3, এখন ডিডিআর4 এসছে। তাহলে এগুলো কি? এগুলো মানে হচ্ছে যে এটার স্পিড অফ অপারেশনটা কত বেশি, যত মানে জেনারেশনটা বাড়ছে তত কিন্তু স্পিড অফ অপারেশন যেটা আছে, স্পিড অফ অপারেশনটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। ঠিক আছে, স্পিড অফ অপারেশন যেটা, সেটা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে।
তো ঠিক আছে, আমি এবার এতে আসছি, মানে আমাদের যে মেন ডিসকাশন। তাহলে সেমিকন্ডাক্টর মেমোরি সেটা হচ্ছে র্যাম এবং রম দুটো ক্যাটাগরিতে বিভক্ত। র্যাম যেটা সেটা হচ্ছে ভোলাটাইল, মানে পাওয়ার সাপ্লাই বন্ধ হলে এর মধ্যে থাকা স্টোর এলিমেন্টস গুলো সব মুছে যায়। এটাকে দুটো ভাগে ভাঙা যাচ্ছে, একটা হচ্ছে এস র্যাম মানে হচ্ছে স্ট্যাটিক র্যাম, আর একটা হচ্ছে ডি র্যাম অর্থাৎ ডাইনামিক র্যাম। স্ট্যাটিক র্যাম যেখানে আমাদের কোনো চার্জের মুভমেন্ট নেই সেখানে হচ্ছে স্ট্যাটিক র্যাম, আর একটা হচ্ছে ডাইনামিক র্যাম যেখানে আমরা ক্যাপাসিটরকে চার্জ করছি ট্রানজিস্টরের মাধ্যমে, সেটা হচ্ছে ডাইনামিক র্যাম। ডাইনামিক র্যামের আবার দুটো ক্যাটাগরি, একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস ডির্যাম এবং আরেকটা হচ্ছে সিঙ্ক্রোনাস ডির্যাম। অ্যাসিঙ্ক্রোনাস ডির্যাম যেটা, সেখানে হচ্ছে কি আমাদের যেটা সিপিইউ এবং যে র্যাম দুটোর মধ্যে কিন্তু ক্লক দুটো সিঙ্ক্রোনাইজ নেই, মানে একসঙ্গে হচ্ছে না। সিপিইউ তার একরকম ক্লক আর র্যামের ক্লক আরেক রকম, দুটো ক্লক সিঙ্ক্রোনাইজ নয়, সেটাকে বলা হয় অ্যাসিঙ্ক্রোনাস ডির্যাম। এটা ইউজ করা বর্তমানে হয় না। আর একটা হচ্ছে সিঙ্ক্রোনাস ডির্যাম, এখানে কি হয় সিপিইউ যেটা আর একটা যেটা র্যাম দুটোর কিন্তু ক্লক দুটো হচ্ছে সিঙ্ক্রোনাইজ, মানে একসঙ্গে কাজ করছে, সিঙ্ক্রোনাস ডির্যাম। এই সিঙ্ক্রোনাস ডির্যামের মধ্যে আবার দুটো ক্যাটাগরি আছে, একটা হচ্ছে সিঙ্গেল ডেটা রেট আর একটা হচ্ছে ডাবল ডেটা রেট। ঠিক আছে, সিঙ্গেল ডেটা রেট মানেটা কি? সিঙ্গেল ডেটা রেটের মানে হচ্ছে যে একটা ক্লক পালসে একটা করে ক্লক পালস যেরকম হচ্ছে না, এখানে কি সিপিইউ এর ক্লক এবং আমাদের যে র্যামের ক্লক দুটো তো একসঙ্গে সিঙ্ক্রোনাইজ। তাহলে আমি একটা ধরো ক্লক এরকম দেখালাম, এবার এই ক্লকের মধ্যে যদি একটা ক্লক পালসের মধ্যে কেবলমাত্র একবার করেই ডেটা ট্রান্সফার হয়, ধরো এই রাইজিং এজে একবার হলো, ঠিক আছে, আবার ধরো আবার একটা রাইজিং এজ আসছে তখন আরেকবার হলো, আবার এই রাইজিং এজে আরেকবার হলো, এরকম যদি একটা ক্লক পালসে একবার করে ডেটা ট্রান্সফার হয় তাকে বলা হয় এসডিআর এসডি র্যাম, মানে হচ্ছে সিঙ্গেল ডেটা রেট এসডি র্যাম। আর যদি এরকম হয় যে একটা ক্লক পালসে একবার রাইজিং এজে একবার ডেটা ট্রান্সফার হচ্ছে, একবার ফলিং এজে ডেটা ট্রান্সফার হচ্ছে, একবার রাইজিং এজে হচ্ছে, একবার ফলিং এজে হচ্ছে, একবার রাইজিং এজে হচ্ছে, একবার ফলিং এজে হচ্ছে, যদি এরকম হয় তখন হচ্ছে কি একটা ক্লক পালসে দুবার করে ডেটা ট্রান্সফার হচ্ছে, তার জন্য সেটাকে বলা হচ্ছে ডিডিআর র্যাম, ডাবল ডেটা রেট এসডি র্যাম। এই ডাবল ডেটা রেট এসডি র্যামের মধ্যে বিভিন্ন ভার্সেনস আছে, এগুলো হচ্ছে ডিপেন্ডিং অন দ্য ক্লক ফ্রিকোয়েন্সি। একদম প্রথম জেনারেশন সেখানে ক্লক ফ্রিকোয়েন্সি কম ছিল, আস্তে আস্তে যত জেনারেশন বেড়েছে তত ক্লক ফ্রিকোয়েন্সি বেড়েছে, এবং ক্লক ফ্রিকোয়েন্সি যত বেড়েছে তত ডেটা রেটটা বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, যেটা আগে আমাদের ডেটা রেট যেটা ছিল, আগে ডিডিআর র্যাম যেটা ডিডিআর ওয়ান যেটা ছিল সেখানে ডেটা রেট ছিল 3200 এমবিপিএস। ঠিক আছে, ডিডিআর ওয়ানে ডেটা রেট কত ছিল? 3200 এমবিপিএস। ডিডিআর ওয়ান ডাবল ডেটা রেট, তার জেনারেশন ওয়ান যেটা, সেখানে ডেটা রেট কত ছিল? সেখানে ছিল 3200 এমবিপিএস। ঠিক আছে, আবার ধরো ডিডিআর টু যেটা এলো, ডিডিআর টু তে ডেটা রেটটা বেড়ে গেল, ডিডিআর টু যেটা সেখানে ডেটা রেটটা বেড়ে গেল, ডেটা রেট কত হয়ে গেল ডিডিআর টু তে? ডেটা রেট হয়ে গেল আমাদের, ডিডিআর টু এর দুটো ভার্সন আছে, একটা হচ্ছে তোমার 400 আর একটা হচ্ছে ডিডিআর 800। সেখানে ডেটা রেট যেটা আছে ডিডিআর টু তে এটা হয়ে গেল তোমার আচ্ছা, ডেটা রেট যেটা আছে, আমরা যদি হিসাবে ধরি এটাকে ডেটা রেট, মেগা ট্রান্সফার এমটি পার সেকেন্ড, এমটিপিএস হিসাবে এটাকে আমরা বলবো। মেগা ট্রান্সফার এমবিপিএস এ আমরা পরে করছি, এটা আমরা আগে মেগা ট্রান্সফার হিসাবে যদি করি তাহলে এটাতে হচ্ছে আমাদের 200 মেগাহার্টজের ক্লক ইউজ করা হচ্ছে, এবং এখানে মেগা ট্রান্সফারের রেটটা হচ্ছে এমটিপিএস, এমবিপিএস আমি বলছি না, এমটিপিএস বলছি। ঠিক আছে, 400 এমটিপিএস, এটা হচ্ছে র্যাম যদি আমাদের ডিডিআর ওয়ান হয় সেখানে হচ্ছে 400 এমটিপিএস।
ঠিক আছে, 400 এমটিপিএস মেগা ট্রান্সফার পার সেকেন্ড। আবার DDR2 যেটা, DDR2 তে যদি আমরা 400 মেগাহার্জের ক্লক এখানে ইউজ করলাম, এখানে হচ্ছে এটা হয়ে যাচ্ছে 800 এমটিপিএস, স্পিডটা বেড়ে যাচ্ছে, ডবল হয়ে যাচ্ছে, 800 এমটিপিএস মেগা ট্রান্সফার পার সেকেন্ড। আবার যদি আমরা দেখি DDR3 তে এটা হয়ে যাচ্ছে আমাদের কত না, এটা হয়ে যাচ্ছে আমাদের ওখানে ওখানে দুটো ভার্সন আছে, ইন্টারনাল ক্লক ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করছে। এখানে যদি আমরা 100 মেগাহার্জের ইউজ করি সেখানে ট্রান্সফার রেটটা হবে 800, আর যদি আমরা 266 মেগাহার্জের ইউজ করি সেটাতে যেটা এমটিপিএসটা হয়ে যাচ্ছে, আমরা সেকেন্ডটাই নেব 2333.33, এত এমটিপিএস হয়ে যাচ্ছে। এটা DDR3 তে মেগা ট্রান্সফার 2133.33 এমটিপিএস হয়ে যাচ্ছে। আর যদি আমরা DDR4 ইউজ করি, DDR4 এর ক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে 3200 এমটিপিএস। মানে যত বাড়ছে জেনারেশন তত স্পিড বাড়ছে। এগুলো স্যার ম্যাক্সিমাম তো এগুলো স্যার। হচ্ছে ম্যাক্সিমাম যেটা ট্রান্সফার স্পিড, সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। স্যার এখন বলছে DDR5 এ স্যার বলছে 6400 এমটিপিএস। তাহলে DDR5 হলে আরো বাড়ছে, দেখেছো? মানে স্পিড যত দেখো এক এক জেনারেশন করে বাড়ছে তত স্পিড প্রায় অলমোস্ট ডবল হয়ে যাচ্ছে, অলমোস্ট স্পিডটা ডবল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে যে DDR, মানে এগুলো কি অ্যাকচুয়ালি আমরা সেটাই দেখলাম যে DDRটা হচ্ছে DRAM এর মধ্যে ভাগ। DRAM এর মধ্যে দুটো ভাগ, অ্যাসিঙ্ক্রোনাস DRAM আর একটা হচ্ছে সিঙ্ক্রোনাস DRAM। সিঙ্ক্রোনাস DRAM এর মধ্যে একটা হচ্ছে সিঙ্গেল ডেটা রেট আর একটা হচ্ছে ডাবল ডেটা রেট। ডাবল ডেটা রেটের মধ্যে এগুলো এক একটা ভার্সন, DDR1 2 3 4 এগুলো হচ্ছে এক একটা ভার্সন, এবং সেখানে এক একটা ভার্সন যত করে এগোচ্ছে তত আমাদের র্যামের স্পিড বেড়ে যাচ্ছে। ঠিক আছে, র্যামের স্পিড তত বেড়ে যাচ্ছে। তো এগুলো হচ্ছে আমাদের মানে বেসিক ডিসকাশন, যেটা এর মধ্যে হচ্ছে আমরা বললাম, মানে ক্লাসিফিকেশনস গুলো আমরা দেখলাম। তো এবার আসছি আমরা যে যে কাজগুলো আমরা আসলে ডিসক্রাইব করব, যে অ্যাকচুয়ালি এখানে কিভাবে মেমোরিটাকে অ্যাড্রেসিং করা হচ্ছে, কিভাবে আমরা স্টোর করতে চাইছি সেইটা। তো যেটা আগে বলা হচ্ছিল যে অ্যাড্রেসিং এর ব্যাপারটা এবার আসছি। ঠিক আছে, অ্যাড্রেসিং এর ব্যাপারটা আসছি। ধরো এরকম একটা, আমি এখানে আরেকটা ড্র করি, এখানে আরেকবার একটা আমি ড্র করি। ধরো এরকম 4x4 একটা সেল আছে। ফোর ক্রস ফোর একটা মেমোরি অ্যারে আছে, সরি সেল নয়, এক একটা সেল, এখানে এইগুলো, এখানে টোটাল 16খানা সেল আছে। 4x4 একটা অ্যারে, তার মধ্যে টোটাল 16খানা সেল আছে। ঠিক আছে, ধরো আমরা এখানে কোনো একটা পার্টিকুলার জায়গাকে আইডেন্টিফাই করতে চাইছি, কোনো একটা পার্টিকুলার সেলকে, ধরো আমি এটাকে এই সেলের মধ্যে আমি কিছু একটা লিখতে চাইছি। তো তার জন্য আমাকে কি দিতে হবে? তার জন্য আমাকে এই সেলের রো অ্যাড্রেস দিতে হবে এবং এই সেলের আমাকে কলম অ্যাড্রেসও দিতে হবে। হবে তো? তা না হলে তো হবে না। রো অ্যাড্রেসটাকেও জানতে হবে এবং কলম অ্যাড্রেসটাকেও জানতে হবে, তবে গিয়ে আমি এটাকে আইডেন্টিফাই করতে পারবো। তাহলে বলো দেখি এর রো অ্যাড্রেসটা কত? এটার রো অ্যাড্রেস কত? রো হচ্ছে এটার 1 নাম্বার রো, আর কলম হচ্ছে কত? 1,2। তাহলে ধরো এইটা হলো আমাদের রো অ্যাড্রেস, এটাকে আমরা রো অ্যাড্রেসটাকে ডিকোড করবার জন্য ইউজ করছি, আর একটা ধরো আমাদের কলম অ্যাড্রেসটাকে ডিকোড করার জন্য আমরা ইউজ করছি। তাহলে বলো দেখি রো অ্যাড্রেসে আমার কত ঢুকবে? এই ডিকোডার যেটা হবে না, এটা একটা ডিকোডার, ধরো এটা ধরো ডিকোডার, রো অ্যাড্রেস ডিকোডার, আর এটা ধরো কলম অ্যাড্রেস ডিকোডার। তাহলে রো অ্যাড্রেস ডিকোডারের মধ্যে আমার অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে 2x4 এর ডিকোডার হবে। হ্যাঁ, এখানে যেহেতু আমার 4টে দরকার, তো 2x4 ডিকোডার হবে। 2x4 ডিকোডার হলো, আর এটাও ধরো একটা 2x4 ডিকোডার। মানে কি, দুটো ইনপুট 4টে আউটপুট, ডিকোডার। তাহলে ধরো এখানে রো অ্যাড্রেসের মধ্যে কত ঢোকার কথা? এখানে রো অ্যাড্রেসটা কত আছে? 0001। না, এখানে রো অ্যাড্রেস মানে হচ্ছে 1,
এক মানে এখানে আমরা 2 বিটে বোঝাবো, 0,1 বোঝালেই তো 1 হয়ে যায়, 0,1 মানেই তো 1, ঠিক কি কিন্তু না? ওটা স্যার ডিকোড করার সময় তো 0001 করবে না? ডিকোড করার সময় কোনটাকে করবে বলো? True. 0,1 যদি ঢোকে তাহলে ও এইটাকে করবে, হাই করবে, এই পিনটাকে হাই করে দেবে, রো অ্যাড্রেসের হিসাবে এই পিনটাকে হাই করে দেবে। এবার এবার হচ্ছে কি, এই যে রো অ্যাড্রেস, এগুলো হচ্ছে এক একটা রো এর সঙ্গে সিলেক্টেড। মানে কি, মানে হচ্ছে ধরো এটা একটা রো, ঠিক কি না, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, 4টে রো আছে, তো এখানে 4টে রো আছে, 4টে রো এর করসপন্ডিং অ্যাড্রেস আছে। এখন রো অ্যাড্রেস ডিকোডার কোন পিনটাকে হাই করেছে, এবং প্রত্যেকটা ধরো এক একটা একটার সঙ্গে যুক্ত আছে। এটা কার সঙ্গে যুক্ত আছে? এর সঙ্গে যুক্ত আছে, এর সঙ্গে যুক্ত আছে, এটা এর সঙ্গে যুক্ত আছে, আর এটা এর সঙ্গে যুক্ত আছে। রো অ্যাড্রেস ডিকোডার তো একইভাবে কলম অ্যাড্রেস ডিকোডার গুলো কিভাবে যুক্ত নিচের থাকবে দিকে বলো? স্যার, নিচের দিক থেকে কলম, ধরো এটা একটা কলম, এটা একটা কলম, এটা একটা কলম, আর এটা একটা কলম। তাহলে প্রত্যেকটা কলম আমার এগুলো যে কলম অ্যাড্রেস ডিকোডার, এ এক একটার সঙ্গে যুক্ত থাকবে। এ ধরো এর সঙ্গে যুক্ত আছে, এ ধরো এর সঙ্গে যুক্ত আছে, এ ধরো এর সঙ্গে যুক্ত আছে, আর এটা ধরো এর সঙ্গে যুক্ত আছে। এখন কি হবে, এখন যখন এখানে আমি 0,1 দেব, তখন ডিকোডার কোনটাকে হাই করবে, কোন পিনটাকে হাই করবে বলো? এটা হচ্ছে 2 নম্বর পিনটাকে হাই 2 করে নাম্বার পিন, এটাকে 1টাকে হাই করবে। তাহলে এই এই যে আমার এটা, এই যে আহ, এই যে রোটা আছে, এই রোটা এনার্জাইজড হয়ে গেল, এই রোটা এনার্জাইজড হয়ে যাবে। বাকিগুলো কি হবে? বাকিগুলো তো হবে না, কারণ এখানে তো হাই হয়নি, তাহলে এটাই এনার্জাইজড হয়ে যাবে, এটা এনার্জাইজড হয়ে যাবে। আবার একই দিকে ধরো কলম অ্যাড্রেস হিসাবে কত ঢুকবে এখানে, কলম অ্যাড্রেস 10 ঢুকবে, 10, 10 হলে কোন পিনটা হাই হবে? এইটা, 3 নম্বরটা। এইটা হাই হয়ে যাবে। তাহলে কোন কলমটা এনার্জাইজড হয়ে যাবে বলো? এই কলমটা স্যার, 3 এনার্জাইজড নম্বর হবে, কলমটা। এই কলমটা এনার্জাইজড হবে। বাকিগুলো কিন্তু এনার্জাইজ হবে না, কেবলমাত্র এইটা এনার্জাইজ হবে। অন্যদিকে রো হিসাবে এইটা এনার্জাইজ হয়েছে, কলম হিসাবে এইটা এনার্জাইজ হয়েছে, তাহলে ইন্টারসেকশনে কে আছে? এটাই আছে। তখন এইভাবে এটাকে আইডেন্টিফাই করে নেবে যে এই সেলটাকে বোঝাতে চাইছি, মানে যে কলম এনার্জাইজড হয়েছে আর যে রো এনার্জাইজড হয়েছে তাদের যে ইন্টারসেকশন পয়েন্ট, এটাই তো ইন্টারসেকশন। দেখো, এটাই হচ্ছে আমার ইন্টারসেকশন। এটা হচ্ছে 1 নাম্বার কলম, আর এটা হচ্ছে 2 নাম্বার, সরি, এটা হচ্ছে 1 নাম্বার রো, আর এটা হচ্ছে 2 নাম্বার কলম। তাদের ইন্টারসেকশন পয়েন্টে এটাই আছে, এই সেলটাকেই তার মানে বোঝানো হচ্ছে। এটা গেল। তারপর ডিমাল্টিপ্লেক্সার ব্যবহার করতাম কিছু হতো? আছে আছে ডিমাল্টিপ্লেক্সারেরও ব্যবহার আছে, মানে আমি জাস্ট এটা কমন একটা এক্সাম্পল হিসেবে বললাম। আমি পরে ডিটেলে এটার বলবো, হ্যাঁ, পরের দিনের ক্লাসে আমি ডিটেলে একটা DRAM এর মধ্যে কিরকম করে হচ্ছে সেখানে ডিমাল্টিপ্লেক্সারেরও, সরি ডিমাল্টিপ্লেক্সার নয়, মাল্টিপ্লেক্সারের ব্যবহার আছে, মাল্টিপ্লেক্সারের ব্যবহার আছে। মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সার মানে দুটোরই আছে। যখন আমরা ডেটা কোনো কিছু রিড করতে চাইবো, যখন আমরা কোনো একটা জায়গাকার ডেটাকে রিড করতে চাইবো, তখন আমাদেরকে কি মাল্টিপ্লেক্স করতে হবে, এবং যখন কোনো একটা ডেটাকে আমরা পাঠাতে চাইবো তখন ডিমাল্টিপ্লেক্স করতে হবে, মানে রাইট করতে চাইবো তখন ডিমাল্টিপ্লেক্স। তো সেটার জন্য কিভাবে কি হয় সেটা পরের দিনে একটা ব্লক ডায়াগ্রাম করে বা একটা আমার কাছে আছে পিপিটি, সেই পিপিটির মাধ্যমেই বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো আজকে আমরা যে ক্লাসের মধ্যে যেগুলো জানলাম মেনলি, সেটা হচ্ছে আমাদের মেমোরি জিনিসটা অ্যাকচুয়ালি কি, মেমোরিটা কিরকম ভাবে থাকে, মেমোরির এক একটা এলিমেন্টকে কি বলে, সেল বলে, ঠিক আছে? তারপরে হচ্ছে ধরো মেমোরির মধ্যে এরকম অ্যারেঞ্জমেন্ট, মেমোরি অ্যারে কিভাবে থাকছে, ঠিক আছে, মেমোরি অ্যারেটা কিভাবে থাকছে। নেক্সট হচ্ছে মেমোরির মধ্যে এই যে যদি থাকে দুটো গুণফল হিসাবে আমরা বলি 8K ক্রস 4, এর মানেটা কি? এর মানে হচ্ছে একটা হচ্ছে প্রথমে নাম্বার অফ ওয়ার্ড লাইন্স কে বোঝাচ্ছে, মানে নাম্বার অফ রো কতগুলো আছে সেটাকে বোঝাচ্ছে, আর সেকেন্ডে যেটা আছে সেটা হচ্ছে নাম্বার অফ কলম, কলম কতগুলো আছে যেটা হচ্ছে নাম্বার অফ বিট লাইন্স কতগুলো সেটাকে বোঝানো হচ্ছে। আর মেমোরি অপারেশন বলতে কি বোঝায়? মেমোরি অপারেশন দু রকম, একটা হচ্ছে রিড অপারেশন, যখন আমরা কোনো একটা পার্টিকুলার সেল থেকে কিছু পড়তে চাইছি, কিছু জানতে চাইছি, তার জন্য রিড অপারেশন, সেটা কোনো সেলের থেকে ডেটা এরকম ডেটা বাসের মাধ্যমে বাইরে বেরিয়ে আসবে। আবার যদি আমরা কোনো পার্টিকুলার সেল অ্যাড্রেসে কোনো কিছু লিখতে চাই, সেই অ্যাড্রেস বাসের মাধ্যমে আমরা ডেটাটাকে, মানে কোন পার্টিকুলার সেল সেটাকে আইডেন্টিফাই করবো ফার্স্টে, তারপরে ডেটা বাসের মাধ্যমে ডেটাকে আমরা সেই সেলে পাঠিয়ে দেবো। তো এটা হচ্ছে রাইট অপারেশন। একটা জিনিস মনে রাখতে হবে, এইটা হলো আমাদের একটা ব্লক ডায়াগ্রাম, যেখানে কোনো পার্টিকুলার অ্যাড্রেস বাসের মাধ্যমে অ্যাড্রেস আসবে, সেই অ্যাড্রেসকে ডিকোড করা হবে। ডিকোডারের মাধ্যমে আমি দেখালাম কিভাবে ডিকোডারের মাধ্যমে ডিকোড করে কোনো একটা পার্টিকুলার মেমোরি সেলকে ম্যাপ করা হবে, এবং তারপর সেই পার্টিকুলার মেমোরি সেলে আমরা কি করতে চাইছি, সেখান থেকে রিড করতে চাইছি না রাইট করতে চাইছি, তার উপরে নির্ভর করবে
যে ডেটা বাসের মাধ্যমে ডেটাটা কোন দিকে যাবে। যদি আমরা রিড করতে চাই তাহলে মেমোরি অ্যারে থেকে ডেটা এই দিকে ফ্লো করে যাবে, ডেটা বাস দিয়ে বাঁ দিকে চলে যাবে, মানে বাঁ দিক থেকে ডান দিকে চলে যাবে আর কি। আবার যদি ধরো আমরা রাইট করতে চাই তখন ডেটা বাসের মাধ্যমে ডেটাটা ডেটা বাস দিয়ে এদিক থেকে মেমোরি অ্যারের মধ্যে এসে যে সেল লোকেশনে লিখতে চাই সেখানে লেখা হয়ে যাবে। আর হচ্ছে মেমোরি টাইপস মানে সেমিকন্ডাক্টর মেমোরিকে আমরা দুভাগে ভাগ করেছি, র্যাম এবং রম। র্যাম মানে র্যান্ডমলি অ্যাক্সেস মেমোরি, আর একটা হচ্ছে রম যেটা হচ্ছে রিড অনলি মেমোরি। আর র্যাম মানে হচ্ছে ভোলাটাইল, যেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই বন্ধ হলে মুছে যায় ডেটাটা। আর রম মানে হচ্ছে নন ভোলাটাইল, পাওয়ার সাপ্লাই বন্ধ হলেও ডেটাটা মুছে যায় না। তো র্যাম মানে হচ্ছে যেটা আমাদের এস র্যাম আর ডি র্যাম, এই দুটো ক্যাটাগরিতে আমরা ভাঙতে পারি র্যামকে। এস র্যাম মানে হচ্ছে স্ট্যাটিক র্যাম, আর ডি র্যাম মানে হচ্ছে ডাইনামিক র্যাম। স্ট্যাটিক র্যামের মধ্যে আমরা ল্যাচ ইউজ করি, আর ডি র্যামের মধ্যে আমরা মসফেট এবং ক্যাপাসিটার ইউজ করি। ডিটেলের কনস্ট্রাকশন পরের দিন দেখানো হবে। আর ডি র্যামকে দুটো ভাগে ভাঙা যায়, অ্যাসিঙ্ক্রোনাস ডি র্যাম এবং সিঙ্ক্রোনাস ডি র্যাম। সিঙ্ক্রোনাস ডি র্যামের মধ্যে আছে দু রকম, একটা হচ্ছে সিঙ্গেল ডেটা রেট এসডি র্যাম এবং আরেকটা হচ্ছে ডাবল ডেটা রেট এসডি র্যাম। সিঙ্গেল ডেটা রেট মানে হচ্ছে যেখানে আমাদের একটা ক্লক পালসের মধ্যে একবার করেই ডেটা ট্রান্সফার হয়, সেটা হচ্ছে সিঙ্গেল ডেটা রেট। আর যেখানে আমাদের ক্লক পালসের মধ্যে রাইজিং এজে একবার ডেটা ট্রান্সফার হয় আর একবার ফলিং এজে ডেটা ট্রান্সফার হয়, তাকে বলা হয় ডাবল ডেটা রেট ডির্যাম। এই ডাবল ডেটা রেট ডির্যামের মধ্যে বিভিন্ন জেনারেশনস আছে, ডিডিআর 1, 2, 3, 4। তো ডিডিআর 1টা তখন ডেটা রেট কম ছিল, 400 মেগা ট্রান্সফার পার সেকেন্ড। ডিডিআর 2তে হচ্ছে 800 মেগা ট্রান্সফার পার সেকেন্ড। ডিডিআর 3তে 2133.33 মেগা ট্রান্সফার পার সেকেন্ড। আর ডিডিআর 4এ হচ্ছে 3200 মেগা ট্রান্সফার পার সেকেন্ড। যেরকম জেনারেশন বাড়ছে তত ডিডিআর এর ভার্সন নতুন আসছে এবং তত ডেটা ট্রান্সফার স্পিডটা বেড়ে যাচ্ছে। এবং স্পিডটা বেড়ে যাওয়াটা জরুরি, এখন বেশি স্পিডে বেশি অ্যাকিউরেসি প্রয়োজন। আর এটা একটা এক্সাম্পল দিয়ে বলা হলো যে কিভাবে আমরা অ্যাড্রেসটাকে ডিকোড করি। ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল দেওয়া হলো যে একটা 4x4 একটা অ্যারে আছে, সেখানে যদি কোনো পার্টিকুলার সেল অ্যাড্রেসকে আমরা বুঝতে চাই তার জন্য আমাদের দুটো ডিকোডার লাগে, একটা হচ্ছে রো অ্যাড্রেস ডিকোডার আর একটা হচ্ছে কলম অ্যাড্রেস ডিকোডার। রো অ্যাড্রেস ডিকোডার এখানে 2x4 এর একটা ডিকোডার আছে। এটা আমরা যেহেতু 4x4 সেই জন্য 2x4 ডিকোডার ইউজ করে আমাদের হয়ে যাচ্ছে। যদি আমাদের এটা ধরো 8টা থাকতো তখন কিন্তু 2x4 দিয়ে হতো না। যদি এটা 8x8 হতো তখন কতগুলো কিরকম ডিকোডার লাগতো বলো? 8x8 হলে তখন কিন্তু আমাদের 3x8 একটা রো অ্যাড্রেস ডিকোডার লাগতো এবং কলম অ্যাড্রেসের জন্য 3x8 আর একটা ডিকোডার লাগতো। 8 তাহলে 8 ইন্টু 8 মানে 64টা সেলকে তখন ওইভাবে আইডেন্টিফাই করা যেত। ঠিক আছে, তো এখানে এক্সাম্পল হিসাবে এটা দেখানো হলো যে ধরো এই 1,2 মানে কলম অ্যাড্রেস হচ্ছে 2 আর রো অ্যাড্রেস হচ্ছে 1, সেটাকে বোঝানোর জন্য আমাদের রো অ্যাড্রেস ডিকোডারের মধ্যে কত ঢুকবে? 0,1 ঢুকবে। 0,1 ঢুকলে এই পিনটা হাই হবে, এই পিনটা হাই হলে এই লাইনটা এনার্জাইজড হবে। অন্যদিকে কলম অ্যাড্রেসের মধ্যে 1,0 যেহেতু 2 তার জন্য হচ্ছে 1,0। তো এখানে এই পিনটা হাই হবে, এই পিনটা হাই হলে এই কলম লাইন যেটা আছে সেটা এনার্জাইজড হবে। এবং যে রো লাইনটা এনার্জাইজড হয়েছে আর যে কলম লাইনটা এনার্জাইজড হয়েছে তাদের ইন্টারসেকশন পয়েন্টে থাকা এই যে আমার সেল, এই সেলটা এইভাবে সিলেক্টেড হয়ে যাবে। এবার আমি এখানে রিড করতে পারি, এখান থেকে ডেটাটাকে রিড করার জন্য একরকম হবে, আবার এখান থেকে এখানে যদি আমরা কিছু লিখতে চাই, রাইট করতে চাই, তার জন্য আরেক রকম হবে। এবার যদি এটা রম হয়, রিড অনলি মেমোরি হয়, তাহলে এখান থেকে আমরা খালি রিডই করতে পারবো, এখানে লেখার অ্যারেঞ্জমেন্ট করার কোনো প্রয়োজন নেই। আর যদি আমরা এটা র্যাম হয়, র্যাম হলে কিন্তু আমাকে লিখতেও হবে অ্যাজ ওয়েল অ্যাজ এখানে থেকে পড়তেও হবে, লেখারও অপশন রাখতে হবে এবং পড়ারও অপশন রাখতে হবে। তো সেখানে কনস্ট্রাকশনটা একটু আলাদা রকম হবে। তো সেই কনস্ট্রাকশনসগুলো আমরা পরের দিন দেখব। অরিজিৎ বলো, বলছো? অরিজিৎ বলো, কেউ কিছু বলো। হ্যাঁ বলো। স্যার বলছি আমরা যে মানে ফটো কিছু স্টোর করে রাখছি ওটা কোথায় স্টোর হয়, র্যামে না রমে স্যার? কি স্টোর করে রাখছো? মানে কোনো কিছু যখন স্টোর করে রাখি সেটা মানে কোন মেমোরিতে স্টোর হয় তার মানে? স্টোর করে যেটা রাখছো তুমি র্যামেই রাখছো, কারণ রমে তো সেটা তো তুমি লিখতে পারবে না, না রমে তো নতুন করে কিছু লিখতে পারবে না, ওয়ান টাইম।
স্যার এমনি রোম আর শুধু ফ্ল্যাশ